আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন তারা কি সকলে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্টে জানান তো সবাই, দেখি। দেখি কি অবস্থা সবার। জি, অনেকে ক্লাসে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমার সাউন্ড, কথা কি সবকিছু ক্লিয়ার আছে? ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন সবাই? একটু কমেন্টে জানান তো ভাইয়া, দেখি। ক্লিয়ার আছে? আচ্ছা। জি, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন। তো ঈদের পরে আমাদের প্রথম ক্লাস। সবার ঈদ কেমন কাটলো এবং কেমন আছেন সবাই বলেন। দেখি কি অবস্থা সবার। কোথায় সবাই? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে ক্লাসে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমার সাউন্ড, কথা কি সবকিছু ক্লিয়ার আছে? ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন সবাই? একটু কমেন্টে জানান তো ভাইয়া, দেখি। আচ্ছা, সব ওকে আছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে। আমাদের যেহেতু পরীক্ষার সামনে, আসলে পরীক্ষার বেশি দিন সময় নাই, তো আমরা ঈদের আগে একটা ক্লাস করেছিলাম, সেখানে আমরা সম্ভবত ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুইটা ক্লাস আমরা সলভ করেছিলাম, তাই না? আজকে আমরা চ্যাপ্টার 3 এমসিকিউ সলভ করব, নগদ প্রবাহ বিবরণী, তাই না? তো এই চ্যাপ্টারটা অনেকে মনে হয় হাতই দেননি, অথচ এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার। ওকে, তো আমরা একটু দেখার ট্রাই করি যে চ্যাপ্টারটা আমরা কিভাবে সুন্দর করে সলভ করতে পারি। কি প্রবলেম? হুম, তাহলে দেখি আমরা নগদ প্রবাহ বিবরণী থেকে আমাদের কি কি পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমি একটু বলি, আমি যখন একটা এমসিকিউ সলভ করি অনেক কিছু আলোচনা করি যেটা পরীক্ষায় আসতে পারে এবং এসেছে, ঠিক আছে? তো আমার কথাগুলো ইম্পর্টেন্ট, প্লাস আমি কিন্তু লেখা সহ আপনাদেরকে স্লাইডগুলো দিয়ে দিই। এগুলো বাসায় সুন্দর করে পড়বেন, এর বাইরে কোনো এমসিকিউ আসবে না, আপনাকে এদিকে সেদিকে ওই দিকে দেখতে হবে না, ঠিক আছে? আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনি আমাদের সংস্পর্শে আসছেন মানে এইচএসসি টু অ্যাডমিশন, আপনাকে কোনো টেনশন করা লাগবে না। আমাদের এখান থেকে যা পাবেন সেটা আপনার জন্য বেস্ট, এই জিনিসটা মাথায় রাখবেন অলওয়েজ। ওকে, আপনার আর কোনো দিকে দেখা লাগবে না। তো ঠিক আছে, তো আমরা চলে যাই। চ্যাপ্টার 2 হয়নি? ও আচ্ছা, সরি। চ্যাপ্টার 2তে যেটা হয়েছে, কিছু প্রশ্ন বাকি ছিল, তাই না? লাস্টে 10টা না 15টা প্রশ্ন বাকি ছিল, এটা আমি শেষে করাই দিচ্ছি। আজকে প্রথম থেকে আমরা একটু এই চ্যাপ্টারটা নিয়ে শুরু করি, যেহেতু নতুন চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা দিয়ে শুরু করি। আমরা শেষে ওই 10টা বা 15টা প্রশ্ন সলভ করে দিব। আমি মানে ফিনিশ করেছিলাম না, একটু বাকি ছিল, তাই না? আপনারা একটু মাথায় রাখেন, আমি সলভ করে দিব। আগে এটা নিয়ে শুরু করি আমরা। তো যাই হোক, দেখেন আমাদের এই প্রশ্নটা কি বলছে। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের জন্য নগদ প্রবাহ প্রস্তুত ও উপস্থাপন করা বাধ্যতামূলক? তাহলে আমরা জানি যে কোম্পানি আইন কিন্তু 1994 সালের, তাই না? তো এই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের কি বলেছে ভাইয়া বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সলভ করে দিব, যেটা বাকি ছিল সলভ করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে কোন প্রতিষ্ঠানের জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক? সেটা হচ্ছে ভাইয়া পাবলিক লিমিটেড কোম্পানি, মনে থাকবে। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। ক্লিয়ার সবাই? তাহলে কোন কোম্পানির জন্য বাধ্যতামূলক? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কে বলেছে? কোম্পানি আইন বলেছে। আচ্ছা, এরপরে আসি আমরা, ঠিক আছে? এরপরে আমাদের দেখেন বলেছে আন্তর্জাতিক হিসাব মান। আচ্ছা, এই আন্তর্জাতিক হিসাব মানকে আমরা কি নামে জানি জানেন? এটাকে বলে আইএএস। কি বলে? আইএএস। আপনারা নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। একে বাংলায় বলছি আমরা আন্তর্জাতিক হিসাব মান। এখন বলছে আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়? আইএস 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়, মনে থাকবে। আচ্ছা,
এখন এই আইএস থেকে আমাদের পরীক্ষায় আর কি কি প্রশ্ন আসতে পারে আপনাদেরকে মনে রাখতে হবে। যেমন IS-1, আপনাকে যদি বলে IS-1 অনুযায়ী কি প্রস্তুত করা হয়, তাহলে মনে রাখবেন IS-1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। কি বলেছি ভাইয়া? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় IS-1 অনুযায়ী। ভাইয়া IS-2 তে কি সম্পর্কে বলা আছে? IS-2 তে মজুত পণ্য সম্পর্কে বলা আছে। কি সম্পর্কে? মজুত পণ্য। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে IS নাম্বার 16। IS নাম্বার 16তে কি সম্পর্কে বলা আছে? স্থায়ী সম্পদ সম্পর্কে বলা আছে। কি সম্পর্কে ভাইয়া? এটা অবচয় চ্যাপ্টারে পাবেন প্রথম পত্রে, স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদকে আমরা বলি প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। কি নামে ডাকে? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে ডাকে। মনে থাকবে? এই প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে আমরা একসাথে আধুনিক হিসাব বিজ্ঞানে বলছি স্থায়ী সম্পদ। এই কয়টা IS আমাকে মনে রাখতে হবে। তাহলে আন্তর্জাতিক হিসাব মানের সাথে কি সম্পর্কে বলা আছে? সাথে বলা আছে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে। পরীক্ষা আসবে এগুলো, প্রতিটা জিনিস আসছে। IS নাম্বার 1 প্রথম যে হিসাব মান, সেটাতে বলা আছে কি সম্পর্কে? আর্থিক বিবরণী সম্পর্কে। IS-2 এটা মজুত পণ্য সম্পর্কে বলা আছে। আপনাদের চ্যাপ্টার 8-এ লাগবে এটা। কোথায় আসে এটা? চ্যাপ্টার 8 আছে না, দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 8 সেকেন্ড পেপারের মজুত পণ্য সম্পর্কে পড়াশোনা, সেখানে। IS-16 কি? IS-16 হচ্ছে, এটাও চ্যাপ্টার 8, কিন্তু প্রথম পত্রের যে চ্যাপ্টার 8 আছে না আপনাদের ফার্স্ট পেপারের, সে ফার্স্ট পেপারের অবচয় চ্যাপ্টারে এটা আপনারা পাবেন। তাহলে এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে থাকবে সবার। ক্লিয়ার সবাই আমরা? আচ্ছা, তাহলে এটা মাথায় রাখতে হবে আমাদের। এরপরে আমরা যাই পরে বলেছে প্রচুর মুনাফা থাকার সত্ত্বেও, প্রচুর কি হবে? মুনাফা হবে, কিন্তু নগদ ঘাটতির কারণ হলো কি? অর্থাৎ আপনার মুনাফা হবে প্রচুর, কিন্তু নগদ টাকার কি হবে? ঘাটতি হবে। তাহলে এটি কিসের ফলে হতে পারে আমরা একটু দেখি। দেখেন, ধারে বিক্রয় বেশি। ভাইয়া বিক্রয় বেশি হলে কি হবে বলেন তো? বিক্রয় আয় হিসাব। তাহলে বিক্রয় যদি বেশি হয় তাহলে মুনাফা কি হবে? মুনাফা বেশি হবে। কিন্তু বিক্রয়টা কি ধারে হয়েছে। ভাইয়া ধারে বিক্রয় হলে কি নগদ টাকা পাবেন? না, নগদ টাকা যেহেতু পাবো না, সে কারণে নগদের কি হবে? ঘাটতি হবে, তাই না ভাইয়া? তাহলে এই অপশনটাকে আমরা উত্তরে নিতে পারি, তাই না? প্রচুর মুনাফা থাকার সত্ত্বেও আমার কি হবে? আমার নগদের ঘাটতি হবে। তাহলে দেখেন তো, বলেছে কি বিক্রয় বেশি, তো বিক্রয় বেশি হলে তো মুনাফা বেশি হবে, খুবই স্বাভাবিক। কিন্তু বিক্রয়টা কিসে? ধারে। তো ধারে বিক্রয় হলে কি হবে? নগদ টাকা পাবো না, নগদের ঘাটতি হবে। অপশন ঠিক আছে। মজুত পণ্যের পরিমাণ বেশি হলে, ভাইয়া দেখেন তো, মজুত পণ্যের পরিমাণ যদি বেশি হয়, মনে রাখবেন মজুত পণ্য বেশি হলে মুনাফা বেশি হয়। মনে থাকবে, মজুত পণ্য বেশি হলে কি বেশি হয়? মুনাফা বেশি হয়। এটা যাতে মনে থাকে সবার, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মজুত পণ্য বেশি হলে মুনাফা বেশি হবে। আপনি যখন বিশদায় বিবরণী করবেন তখন দেখবেন মজুত পণ্যকে যদি একটু বেশি ধরেন আপনি, তাহলে আপনার মোট লাভ বেশি হবে, ঠিক আছে? তাহলে মজুত পণ্য বেশি হলে মুনাফা বেশি হবে, ঠিক আছে? এখন মজুত পণ্যের পরিমাণ যদি বেশি হয়, মজুত পণ্যের পরিমাণ বেশি হওয়া মানে কি? মজুত পণ্যের পরিমাণ বেশি হওয়া মানে আপনার বিক্রি করতে পারেননি। কি করতে পারেননি? বিক্রয় করতে পারেননি। তাহলে ভাইয়া আপনি যদি বিক্রয় করতে না পারেন, তাহলে কি মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা আছে? সরি, আপনি যদি বিক্রয় করতে না পারেন, তাহলে কি নগদ টাকা আপনার আসবে? বিক্রি না হলে কি নগদ বেশি হবে? হবে না। বিক্রয় না হলে কি হবে না? নগদ বেশি হবে না। তার মানে নগদের কি আছে? এটার ফলেও নগদের কি হচ্ছে? ঘাটতি হচ্ছে। তাহলে এটাও রাইট আছে আমার। 3 নাম্বার বলছে বকেয়া আয় বেশি। তাহলে বকেয়া আয় যদি বেশি হয়, বকেয়া আয় মানে কি? যে আয়ের টাকা কি হয়নি, যে আয়ের টাকা পাওয়া যায়নি, তাকে আমরা কি বলি? বকেয়া আয় বলি। তাহলে বকেয়া আয়ের ফলে কি হবে? নগদের ঘাটতি হবে না? নগদের কি হবে? ঘাটতি হবে। আর আয় বেশি হলে কি হবে? আয় বেশি হলে মুনাফা কি হয় বলেন তো? মুনাফা বেশি হয়, রাইট? তার মানে এটাও কিন্তু কারেক্ট। তাহলে আমার উত্তর হবে 1 2 3। উত্তর কি হবে? উত্তর হবে 1 2 3। সবাই কি বুঝতে পেরেছি এটা? এই সবাই কি বুঝতে পেরেছি? 1 2 3 উত্তর হবে। মজুত পণ্যের পরিমাণ যদি বেশি হয়, মজুত পণ্য মানে কি? অবিকৃত পণ্য। তাহলে অবিকৃত পণ্য যদি বেশি থাকে, তাহলে কি আপনার নগদ টাকা আসার সম্ভাবনা আছে? মজুত পণ্য কাকে বলে? যে পণ্য আপনি বিক্রি করতে পারেননি, সেটাই মজুত পণ্য। তাহলে আপনি যদি বিক্রি করতে না পারেন, তাহলে কি নগদের ঘাটতি হবে না? নগদ কম হবে না? এই যে, তাহলে আমরা কি এটা সবাই বুঝতে পেরেছি? এটার উত্তর হবে 3টাই, 3-এর ডি নাম্বার উত্তর। ওকে, আচ্ছা, ভেরি গুড। পরে যাই। পরে বলেছে নিচের কোনটি বিনিয়োগ কার্যাবলী সংক্রান্ত নগদ প্রবাহ? হ্যাঁ, আচ্ছা, এই বিনিয়োগ কার্যক্রমের ভেতরে কি পড়ে আপনারা কি জানেন? মনে রাখবেন, বিনিয়োগ কার্যক্রমের ভিতরে যাবে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। কি বলেছি ভাইয়া?
স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ বিক্রয়, অর্থাৎ স্থায়ী সম্পত্তি যদি আপনি ক্রয় বিক্রয় করেন তাহলে নগদ প্রবাহ বিবরণীর তাকে আমরা কি বলবো? বিনিয়োগ কার্যক্রম বলবো। মনে থাকবে? সবার কি মনে থাকবে? তাহলে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় হলে তাকে আমরা কি বলবো? বিনিয়োগ কার্যক্রম বলবো। এখানে বলছে নগদে বন্ড ইস্যু। ভাইয়া বন্ড ইস্যু করি কেন বলেন তো? বন্ড ইস্যু করি আমরা মূলধন সংগ্রহের জন্য। কিসের জন্য? মূলধন সংগ্রহ করার জন্য। সে কারণে মূলধন সংগ্রহ হলে তাকে আমরা বলবো অর্থায়ন কার্যক্রম। কি কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম। তাই এটা উত্তর হবে না। শেয়ার ইস্যু, বন্ড ইস্যু এগুলো আমরা কেন করি? মূলধন সংগ্রহের জন্য করি। এগুলো হচ্ছে অর্থায়ন কার্যক্রম, তাই উত্তর হবে না। লভ্যাংশ প্রদান, ভাইয়া এই লভ্যাংশ প্রদানটা মনে রাখবেন, পরীক্ষায় আসবে। লভ্যাংশ কাদের দিয়ে? শেয়ার হোল্ডারদেরকে। সে কারণে এটাও হচ্ছে অর্থায়ন কার্যক্রমের ভেতরে যাবে, উত্তর হবে না। যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি, ভাইয়া কি বিক্রয় করেছি? যন্ত্রপাতি। যন্ত্রপাতি কোন সম্পদ? স্থায়ী সম্পদ ভাইয়া। কি করেছি? বিক্রয় করেছি। দ্যাট মিনস আমার উত্তর পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার বিনিয়োগ। এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার বিনিয়োগ কার্যক্রম। দেনাদার থেকে প্রাপ্তি, ভাইয়া দেনাদার কি? দেনাদার হচ্ছে চলতি সম্পদ। মনে রাখবেন, চলতি সম্পদ চলতি দায়ের ভেতরে যদি আদান প্রদান হয় তাহলে তাকে আমরা বলি পরিচালন কার্যক্রম। কি কার্যক্রম? পরিচালন কার্যক্রম। মনে থাকবে? তাহলে হিসাব বিজ্ঞানের এই যে নগদ প্রবাহ বিবরণী, এই নগদ প্রবাহ বিবরণীতে আমাদেরকে তিনটা কার্যক্রম সম্পর্কে জানতে হয়। কয়টা কার্যক্রম আছে? তিনটি কার্যক্রম আছে। কোন কোন তিনটি কার্যক্রম? দেখেন, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বিনিয়োগ কার্যক্রম। যদি মূলধন সংগ্রহ করি আমরা, শেয়ার বিক্রি, বন্ড বিক্রি বা ইস্যু, নগদে লভ্যাংশ প্রদান, এই জিনিসগুলো থাকলে তাকে আমরা কি বলবো? অর্থায়ন কার্যক্রম। আর যদি দেখি যে আয় ব্যয় হচ্ছে, নগদে আয় ব্যয় হচ্ছে এবং চলতি সম্পদ চলতি দায় থেকে টাকা আদান প্রদান হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো পরিচালন কার্যক্রম। বোঝা গেছে ভাইয়া সবাই? তাহলে এটার উত্তর হবে আমাদের কি? এটার উত্তর হবে আমার গ নাম্বার। এরপরে যাই, দেখেন কি বলেছে। বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি? দেখছেন বারবার পরীক্ষায় আসছে। তাহলে কি বলেছে? বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ, তাই না? তাহলে বিনিয়োগ মানে আমরা কি পড়েছি? বিনিয়োগ মানে আমরা বলেছি হচ্ছে কি বলেন তো? স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করেছি, তাই না? আচ্ছা দেখেন, প্রশ্নটা একটু চালাকি আছে। দেখেন এখানে বলেছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু মানে কি? শেয়ার বিক্রি করা। তো শেয়ার বিক্রি করলে এটাকে আমরা কি বলবো? শেয়ার বিক্রি করলে এটা আমাদের কি হয়? অর্থায়ন কার্যক্রম হয়, তাই না? শেয়ার বন্ড ইস্যু এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম, তাই উত্তর হবে না। অগ্রিম খরচের হ্রাস, অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ হচ্ছে আমাদের চলতি সম্পদ। এটি যদি হ্রাস পেয়ে যায় তাহলে অগ্রিম খরচ চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি বা আদান প্রদান, এটাকে আমরা বলি পরিচালন। কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি পরিচালন কার্যক্রম, তাই না? তাই এটা উত্তর হবে না। অন্য কোম্পানির শেয়ার ক্রয়, ভাইয়া আমি একটু আগে কি বলেছি? শেয়ার ক্রয় বিক্রয় করা হলে তাকে আমরা কি বলবো? অর্থায়ন বলবো, ঠিক আছে? কিন্তু কোন কোম্পানির? এখানে বলেছে অন্য কোম্পানির। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ দেখেন, যদি বলে অন্য কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়, কি বলেছে? অন্য কোম্পানি। অন্য কোম্পানির যদি বলে, অন্য কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় যদি হয় তাহলে সেটা হবে বিনিয়োগ। অন্য কোম্পানির শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, এগুলো যদি ক্রয় বিক্রয় হয়, কোন কোম্পানি? অন্য কোম্পানি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, অন্য কোম্পানি, আপনার কোম্পানি না। আপনার কোম্পানি ব্যতীত অন্য কোম্পানির এই জিনিসটা যদি থাকে তাহলে সেটা হবে বিনিয়োগ করা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিনিয়োগ করা। দ্যাট মিনস এটি হবে বিনিয়োগ কার্যক্রম। ওকে। আর যদি বলে নিজ কোম্পানি, কি বলে? নিজের কোম্পানি, অথবা কিছু যদি না বলে, যেমন এখানে বলেছে শেয়ার ইস্যু। ইস্যু মানে কিন্তু বিক্রয় করা। হ্যাঁ, এখানে কিন্তু কিচ্ছু বলেনি। শেয়ার ইস্যু, কার শেয়ার ইস্যু? কিচ্ছু বলেনি। তার মানে এটা কিন্তু নিজ কোম্পানি। নিজের কোম্পানির যদি হয় তাহলে হবে অর্থায়ন, আর অন্য কোম্পানি যদি হয় তাহলে হবে বিনিয়োগ। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? কিছু যদি না বলে, শেয়ার ক্রয় বিক্রয় কিচ্ছু বলেনি, তার মানে এটা ধরে নিব নিজের কোম্পানির। আর যখন আপনাকে উল্লেখ করে দিবে যে অন্য কোম্পানির আমি শেয়ার কেনা বেচা করছি, বন্ড কেনা বেচা করছি, কোন কোম্পানির? অন্য কোম্পানির। অন্য কোম্পানি কেনা মানে সেটাকে আমরা বলবো বিনিয়োগ করা। মনে থাকবে সবার? একটু বলি, তাহলে আমাদের 5-এর উত্তর কত হচ্ছে? গ নাম্বার। ওকে। লভ্যাংশ পরিশোধ, এই যে লভ্যাংশ প্রদান বা পরিশোধ, এটা বারবার আসছে। এটা কি হবে বলেন তো? এটা হবে অর্থায়ন, তাই না? লভ্যাংশ কাদেরকে দিচ্ছি? শেয়ার হোল্ডারদেরকে, সেজন্য এটা হবে অর্থায়ন।
পরে যাই। অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহের উদাহরণ কোনটি? দেখছেন অর্থায়ন বলেছে কিন্তু, তাহলে অর্থায়নে কি যায়? এই যে আমি বললাম না, নগদে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ কাদেরকে দিই? শেয়ার হোল্ডারদেরকে দিই। আর শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমরা কি করি? অর্থ সংস্থান করি। দ্যাট মিনস এটা অর্থায়ন। খরিদ্দার হতে প্রাপ্তি, ভাইয়া খরিদ্দার মানে কি বলেন তো? ক্রেতা। ক্রেতার কাছ থেকে টাকা পাচ্ছি, তার মানে কি ক্রেতার কাছে আমি বিক্রয় করেছি, সে আমাকে টাকা দিচ্ছে, তার মানে এটা হবে পরিচালন, বিক্রয় বাবদ প্রাপ্তি আর কি। যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় মানে কি? স্থায়ী সম্পত্তি ক্রয়। স্থায়ী সম্পত্তি কিনলে কি হয়? বিনিয়োগ হয়, তাই না? ক্রয় বিক্রয় করলে। আর অবচয় খরচ, অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন। কি লেনদেন? অনগদ লেনদেন। ওকে, এরপরে যাই আমরা। নিচের কোনটি অর্থ সংস্থান কার্যক্রমের অন্তর্ভুক্ত? আবার আসছে, দেখছেন কি বলেছে? অর্থ সংস্থান। তো অর্থ সংস্থানের মানে কি? এই যে লভ্যাংশ প্রদান, কি আসবে? লভ্যাংশ প্রদান আসবে। এরপরে কি আসবে বলেন তো? শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, তাই না ভাইয়া? এই জিনিসগুলো আসবে এর মধ্যে, রাইট? আচ্ছা, পরে যাই। দেখেন, নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত? দেখছেন, ইম্পর্টেন্ট। তো ট্রেজারি স্টক কাকে বলে? দেখেন, এটা ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, ট্রেজারি স্টক কোম্পানি যখন নিজ কোম্পানির শেয়ার ক্রয় করে নেয়, তখন তাকে ট্রেজারি স্টক বলে। ঠিক আছে ভাইয়া? বলেন কি বলেছি? ট্রেজারি স্টক কাকে বলে? দেখেন, কোম্পানি যখন নিজ কোম্পানির শেয়ার কিনে নেয়, নিজের কোম্পানির শেয়ার কি করে নিবে? ক্রয় করে নিবে। নিজের কোম্পানির শেয়ার কি করে নিবে? ক্রয় করে নিবে। তখন তাকে আমরা বলেছি ট্রেজারি স্টক। ভাইয়া, এখন একটু আগে আমি আপনাদেরকে পড়াইছি, নিজের কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হলে কি হবে, আর অন্য কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হলে কি হবে। এখন সেই ধারণা থেকে আপনারা এটার উত্তর দেন তো ভাইয়া, এটার উত্তর কি হবে? কে বলতে পারে? সেই ধারণা থেকে আপনি উত্তর দেন যে এটার উত্তর কি হবে। হ্যাঁ, কিছু কিছু ছেলে মেয়ে অযথা লাফাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ছেলে মেয়ে পড়াশোনা করা বাদ দিয়ে অযথা লাফাচ্ছে, তাদের মাথায় কিছু নাই। তারা ক্লাস করতে আসছে, এসে না শিখে অযথা লাফাচ্ছে। আপনি এখানে যদি আমি 40টা প্রশ্ন বা 45টা প্রশ্ন সলভ করাবো একটা চ্যাপ্টারের, আপনি যদি 40টা প্রশ্নই পারেন, এটা মানে এটা মিন করে না যে আপনি পরীক্ষায় ভালো করবেন। বরঞ্চ আপনি এখানে ক্লাস করতে আসছেন মিনস আপনার অনেক প্রবলেম। আপনি 40টা প্রশ্নের ভেতরে আমি যতগুলো আলোচনা করব, এটা দিয়ে আপনার 120টা প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে? সেই ক্যাপাবিলিটি আমি আপনাকে তৈরি করব। তো সেই কারণে আপনি চুপচাপ বসে থেকে ক্লাস করেন। আমি যখন আপনাকে বলবো যে এটার উত্তর কি হবে বলেন তো, তখন কমেন্ট করবেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যে ছেলে মেয়েগুলো ভালো করে তারা চিল্লাপাল্লা ছাড়াই ভালো করে, আর যাদের ভেতরে কিছু নাই তারা বেশি চিল্লাপাল্লা করে। ফাঁকা কলসি কিন্তু বাজে বেশি, কিন্তু কলসির ভেতরে যখন পানি থাকে তখন সেটা কিন্তু বাজে না। ঠিক আছে? মন খারাপ করার কিছু নাই, জাস্ট আপনার ভালোর জন্য কথাটা বললাম। বলেন, তাহলে আটে কি বলেছি? নিজ কোম্পানির শেয়ার আমরা কিনছি, তাহলে নিজের কোম্পানির শেয়ার কিনলে সেটাকে কি বলবো? অর্থায়ন বলবো, তাই না? আর যদি অন্য কোম্পানির শেয়ার হইতো তখন তাকে আমরা কি বলতাম? বিনিয়োগ বলতাম, রাইট? তাহলে এখানে আমরা একটা সুন্দর করে নোট করে নিতে পারি। আমি তো আগে লিখলাম ট্রেজারি স্টক মানে কি? নিজের কোম্পানির শেয়ার কেনা। তাহলে নিজের কোম্পানির শেয়ার কিনলে কি হয়? অর্থায়ন। অন্য কোম্পানির শেয়ার কিনলে বিনিয়োগ। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে ডান। 9 যাই আমরা, কি বলেছে দেখেন, নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অর্থায়ন কার্যক্রমের উদাহরণ কোনটি? আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে 3 ধরনের কার্যক্রম থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, এখান থেকে আপনি মাস্ট একটা বা দুইটা এমসিকিউ পাবেন। এই চ্যাপ্টার থেকে 3টা এবং সর্বোচ্চ 4টা এমসিকিউ আসতে পারে। তার মধ্যে এই কার্যক্রমগুলোর ভেতর থেকে আসতে পারে কিছু প্রশ্ন ম্যাথ আসবে, একটু পরে আমি দেখাবো। তো এই কার্যক্রমের ভেতর থেকে মাস্ট আপনি একটা বা দুইটা পরীক্ষায় প্রশ্ন পাবেন। ঠিক আছে? যদি 4টা প্রশ্ন আসে তাহলে কোনটি কোন কার্যক্রম, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। যদি 3টা প্রশ্ন হয় তাহলে কোনটি কোন কার্যক্রম, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে দেখি,
অর্থায়ন কার্যাবলীর উদাহরণ কোনটি? তাহলে বলেছে জমি বিক্রি হতে প্রাপ্তি, তো জমি তো স্থায়ী সম্পদ, এখান থেকে বিক্রি হতে প্রাপ্তি হলে এটাকে আমি কি বলবো? বিনিয়োগ বলবো, তাই না? তো এই জন্য উত্তর হবে না এটা। বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি, তাই না? আচ্ছা, তাহলে বিনিয়োগ বিক্রি করছি, বিনিয়োগ কি? বিনিয়োগ সম্পদ না? তাহলে বিনিয়োগ বিক্রি হতে প্রাপ্তি হইলে এটাও বিনিয়োগ কার্যক্রম হবে, এটা উত্তর হবে না। বিনিয়োগ বিক্রয় হতে নগদ প্রাপ্তি, আচ্ছা এই অপশন দুইবার হয়ে গেছে, হ্যাঁ এই অপশন দুইবার হয়ে গেছে, এই যে এই অপশনটা দুইবার হয়ে গেছে, মিস্টেক। পণ্য সেবা বিক্রয় হতে প্রাপ্তি, তাহলে পণ্য এবং সেবা বিক্রয় হতে যদি আপনি টাকা পান, তার মানে বিক্রয় হতে প্রাপ্তি, বিক্রয় হতে প্রাপ্তি, ক্রয় বাবদ টাকা যদি যায়, তাহলে এগুলোকে আমরা বলি পরিচালন কার্যক্রম বলি, হ্যাঁ। তাহলে এখানে সামহাও এই প্রশ্নের অপশনটা মানে উত্তর হয়তো গ নম্বর, কিন্তু যে প্রশ্নটা টাইপ করেছে সে খ আর গ একই করে দিয়েছে, সে কারণে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর পেলাম না, ঠিক আছে। তবে বাদবাকি যে উত্তরগুলো আছে এগুলো আসলে উত্তর হচ্ছে না, ঠিক আছে, এগুলো কোনোটাই অর্থায়নের উত্তর হচ্ছে না। এখানে একটু টাইপিং মিস্টেক করে দিয়েছে আমার যে টাইপ করে সে ছেলেটা, মিস্টেক। পরে যাই, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি? কোন সংক্রান্ত? বিনিয়োগ সংক্রান্ত। স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, তাহলে দেখি তো, এই যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় আছে, চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি হইলে কি হয়? চলতি সম্পত্তি হ্রাস বৃদ্ধি হলে পরিচালন হয়, তাই না ভাইয়া? শেয়ার ক্রয়, কোন কোম্পানি? কিছু বলেন, নিজ কোম্পানির শেয়ার, তাহলে তাহলে নিজ কোম্পানির শেয়ার কিনলে কি হবে? অর্থায়ন হবে, তাই না? চলতি দায় হ্রাস, তাহলে চলতি সম্পদ চলতি দায় হলে কি হয়? এ পরিচালন হয়, তাই না? আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। 10 গেল, 11তে যাই। রেশমি চাই যতটুকু বলেছি এতটুকু মাথায় রাখেন, হ্যাঁ, যদি অন্য নাম থাকতো তাহলে সেটা বলে দিতাম, ওকে। দেখেন, লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু, ঋণপত্র পরিশোধ ইত্যাদি নগদ প্রবাহের কোন কার্যাবলীতে অন্তর্ভুক্ত হয়? 11 নম্বর প্রশ্নের উত্তর করেন সবাই। অলরেডি আমরা এগুলো আলোচনা করে আসছি। শেয়ার ইস্যু কোন কোম্পানি? নিজের কোম্পানি। ঋণপত্র ইস্যু কোন কোম্পানির? নিজের কোম্পানির। লভ্যাংশ প্রদান করছি, ঋণপত্রের টাকা পরিশোধ করে দিচ্ছি, বলেন এগুলো কোন কার্যক্রমে যাবে? অলরেডি উই হ্যাভ ডিসকাসড, ওকে। আপনারা উত্তর করেন এটা কি হবে, বলেন 11-এর উত্তর কি হবে, কে বলতে পারে? এই 11-এর উত্তর কি হবে, কে বলতে পারে দেখি? 11 নম্বর এবার আপনাদেরকে বলেছি, আপনারা উত্তর করেন, আপনারা উত্তর করেন, ক খ গ না ঘ, এটা পারার কথা সবার। দেখি, এই বলেন 11-এর উত্তর কি হবে বলেন, এবার আপনাদেরকে উত্তর করতে বলেছি, উত্তর করেন দেখি কে বলতে পারে। গ, রাইট, গ হবে উত্তর, তাই না? অর্থায়ন কার্যক্রম। কোন কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম। ভেরি গুড, বুঝছি সবাই, হ্যাঁ সি নাম্বার, সি, ভেরি গুড, এই তো বুঝতে পেরেছেন। পরে যাই, কোনটি পরিচালন কার্যক্রমের অংশ নয়? পরিচালন কার্যক্রমে তাহলে যায় কি কি ভাইয়া? পরিচালন কার্যক্রমের ভেতরে যায় নগদ আয় ব্যয়, কি যায়? নগদে আয় ব্যয় যাবে, হ্যাঁ এটা মনে রাখতে হবে। আর কি যাবে? আর যাবে আমাদের চলতি সম্পত্তি, চলতি দায়, এগুলো চলতি সম্পদ, চলতি দায়, এগুলো যাবে, খালি মনে থাকবে ভাইয়া সবার। আয় ব্যয় তো চিনি, তাই না? দেখেন, পণ্য সেবা বিক্রয় হতে প্রাপ্তি, তাহলে পণ্য সেবা হতে প্রাপ্তি মানে কি? এটা আয়, এটা কি পণ্য বিক্রি করলে কি বিক্রয় আয় হিসাব না? তার মানে এটা অবশ্যই পরিচালনের ভেতরে। জানতে চেয়েছে কোনটি পরিচালনের অংশ নয়, তো এটা উত্তর হবে না, এটা তো পরিচালনের ভেতরে। কর্মচারীকে নগদ প্রদান, তো কর্মচারীকে আমরা বেতন দিচ্ছি, কি দিই? কর্মচারীকে বেতন দিচ্ছি, তার মানে এটাও হচ্ছে কি? ব্যয়, তার মানে এটাও পরিচালন কার্যক্রম। শেয়ার ঋণপত্র ক্রয় বাবদ নগদ প্রদান, শেয়ার এবং ঋণপত্র কিনছি, তাহলে শেয়ার এবং ঋণপত্র কিনলে কি হয় বলেন তো ভাইয়া? শেয়ার এবং ঋণপত্র কিনলে কি এটা এর ভেতরে যায় না? বীমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি, বীমা দাবির বিপক্ষে আমি নগদ টাকা পাইলাম, তাহলে এটাও আমার কি হবে? পরিচালনের ভেতরে যাবে, কারণ বীমা দাবি কি? বীমা দাবি হচ্ছে আমাদের চলতি সম্পদ, তাই না? বীমা দাবি কি? বীমা দাবি হচ্ছে চলতি সম্পদ। আর্থিক বিবরণীর কি করি আমরা? চলতি সম্পদের ভেতরে বীমা দাবি নামে আমরা লিখি না, তার মানে এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ, দ্যাট মিনস পরিচালন কার্যক্রম। তাহলে আমার উত্তর হবে কোনটা? আমার উত্তর হবে গ নাম্বারটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরিচালনে নয়। ক্লিয়ার সবাই? 12-র 17-র তাহলে উত্তর কত হইল? গ নাম্বার, ওকে। আচ্ছা, পরে যাই আমরা, দেখি কি বলছে। শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ, এটা এতবার আসছে অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি তে, আপনাদেরকে কি বলবো? এটা আর নিশ্চয় বলা লাগছে না কি হবে? নগদ লভ্যাংশ প্রদান, এটা নিশ্চয় বলা লাগবে না। নিচের কোনটি বহিঃপ্রবাহ? বহিঃপ্রবাহ মানে কি? বহিঃপ্রবাহর মানে হচ্ছে নগদ প্রদান, হ্যাঁ
বহিঃপ্রবাহ মানে নগদ প্রদান। আপনাকে জানতে চাচ্ছে নিচের কোনটির ফলে নগদে টাকা চলে যাবে সেটা জানতে চাচ্ছে। হ্যাঁ, আর আন্তঃপ্রবাহ মানে কি? আন্তঃপ্রবাহ মানে নগদ প্রাপ্তি, ঠিক আছে, নগদে টাকা প্রাপ্তি, ঠিক আছে। আচ্ছা দেখেন, শেয়ার ইস্যু, হ্যাঁ শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু করলে টাকা আসে না যায়? শেয়ার ইস্যু করলে টাকা আসে, এটা আন্তঃপ্রবাহ। হ্যাঁ, ব্যয়ের হ্রাস পেয়ে গেল, ব্যয় যদি হ্রাস পায় তাহলে কি হয় বলেন তো? ব্যয় হ্রাস পেলে কি টাকা আসে না চলে যায় বলেন তো? ব্যয় হ্রাস পেলে কি টাকা যাবে আমার? বলেন, ব্যয় হ্রাস পেলে কিন্তু টাকা যাবে না, তাই না? ব্যয়ের বৃদ্ধি, ব্যয় কি হয়েছে? ব্যয় বেড়ে গেছে। তো ব্যয় বেড়ে যাওয়া মানে কি? আমাকে ব্যয় বেড়ে যাওয়া মানে কি? টাকা পরিশোধ করতে হচ্ছে না। তাহলে উত্তর আমার গ নম্বর। অবচয়, অবচয়ের ফলে কি টাকা আসে যায়? অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন, তাই উত্তর হবে না এটা। সবাই কি বুঝতে পেরেছি 19 নম্বর প্রশ্নটা? 19-এর উত্তর হবে তাহলে সি নাম্বার। ব্যয় বেড়ে গেলে আমার টাকা চলে যাবে। ব্যয় কখন বেড়ে যায়? আমার টাকা চলে যাবে ব্যয় বেড়ে গেলে। তাহলে উত্তর সি নাম্বার। পরে যাই, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব নিচের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত? এটা উত্তর করেন দেখি। প্রাপ্য হিসাব মানে কি? চলতি সম্পদ, তাই না? প্রদেয় হিসাব মানে কি? প্রদেয় হিসাব মানে চলতি দায়। তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো, চলতি সম্পদ চলতি দায় কোন কার্যক্রমে যায়? চলতি সম্পদ চলতি দায় পরিচালন কার্যক্রমে যায়। বারবার আমরা আলোচনা করে আসছি, এগুলো বেসিক, বেসিকটা ধরতে পারলে নগদ প্রবাহের উত্তর আমরা ইজিলি করতে পারবো। এবার আসি আমরা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কি দিয়েছে, আমাদের এটা ম্যাথ দিয়েছে। হ্যাঁ, এই ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা 99%। হ্যাঁ, এই যে ম্যাথটা আমরা এখন সলভ করব, এই ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা 99.99%। ওকে, পড়ি আমরা। দেখেন কি বলেছে। সাহারা গ্রুপের নিট আয় ছিল এত টাকা, স্থায়ী সম্পদ বিক্রয়ে মুনাফা হয় এত টাকা, সুনামের অবলোপন হয় এত টাকা, অগ্রিম খরচ হ্রাস হয় এত টাকা, প্রাপ্য নোট হ্রাস হয় এত টাকা, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত? দেখেন, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা যায় দুটি পদ্ধতিতে, একটি প্রত্যক্ষ আর একটি পরোক্ষ। ওকে, এখন তাহলে প্রশ্নে যেহেতু নিট আয় দেয়া আছে, কি দেয়া আছে? নিট আয়। নিট আয় যদি দেয়া থাকে তাহলে এটাকে আমাকে সলভ করতে হবে পরোক্ষ পদ্ধতিতে। কোন পদ্ধতি ভাইয়া? পরোক্ষ পদ্ধতিতে। পরোক্ষ মানে কি বলেন তো? উল্টা। পরোক্ষ মানে কি? উল্টা। উল্টা পদ্ধতিতে আমরা সলভ করব। তাহলে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, যারা সিকিউ করে আসছেন তারা জানেন। সেটা কি আমরা একটু দেখি। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করব, ঠিক আছে? তাহলে কোন পদ্ধতিতে ভাইয়া এটা? এটা অবশ্যই আমাদের পরোক্ষ পদ্ধতিতে। কিভাবে বুঝলাম পরোক্ষ পদ্ধতিতে করতে হবে বলেন তো? কখন পরোক্ষ পদ্ধতি হয়? প্রশ্নে যখন কি দেয়া থাকে? নিট আয় দেয়া থাকে। ওকে, তাহলে নিট আয় দেয়া আছে। হ্যাঁ, এই নিট আয়ের সাথে কিছু অনগদ দফা আছে, যেমন অবচয় যদি থাকে, অবলোপন যদি থাকে আমাদেরকে যোগ করতে হবে। অবচয় অবলোপন থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। প্লাস সম্পদ বিক্রয়জনিত ক্ষতি যদি থাকে, কি বলেছি? সম্পদ বিক্রয় করে যে ক্ষতি হয় না ভাইয়া, সেই সম্পদ বিক্রয়জনিত যদি কোনো ক্ষতি থেকে থাকে তাহলে এই ক্ষতিটাকেও যোগ করতে হয়। ওকে, মাইনাস সম্পদ বিক্রয়ে যদি কোনো লাভ হয়ে থাকে, কি হয়ে থাকে? সম্পদ বিক্রয়ের ফলে যদি কোনো লাভ হয়ে থাকে, সম্পদ বিক্রয়জনিত লাভ, তাহলে সেটাকে আমরা মাইনাস করে দিব। ঠিক আছে, এরপরে দেখেন, চলতি সম্পদ যদি বৃদ্ধি হয়, কি হয়? চলতি সম্পদ বৃদ্ধি হলে আমরা মাইনাস করে দিব। ওকে, উল্টা পদ্ধতি যেহেতু, সে কারণে সম্পদ বাড়লে মাইনাস করছি। প্লাস করে দিব কি করলে? চলতি সম্পদ যখন কমে যায়, চলতি সম্পদ কি হয়ে যাবে? যদি হ্রাস পেয়ে যায় তাহলে সেটাকে আমরা প্লাস করে দিব। এবং দায়ের ক্ষেত্রে,
দায়ের ক্ষেত্রে আবার একই, অর্থাৎ চলতি দায় যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে। ওকে, আর চলতি দায় যদি হ্রাস হয় তাহলে সেটি মাইনাস হবে। হ্যাঁ, চলতি দায় হ্রাস হলে সেটি মাইনাস হবে। ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের ঘটনা। এইভাবে আমাদের অঙ্ক কি করতে হবে, অঙ্কটা সলভ করতে হবে। ঠিক আছে, আমাদের ম্যাথটা এইভাবে আমরা সলভ করব। সবাই কি বুঝতে পেরেছি? আমাদের ঘটনা এইভাবে আমাদের, ওকে, তাহলে এটা আমরা হচ্ছে ফলো করব। ঠিক আছে, এটা আমরা ফলো করব। ওকে, তাহলে এটা ফলো করলে আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এটা ফলো করে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা একটু ভাইয়া দেখি তো প্রশ্নে আমাদের কি দেয়া আছে, নিট আই দেয়া আছে। দেখেন দেখেন তো ভাইয়া, প্রশ্নে নিট আই দেয়া আছে না? নিট আই দেয়া আছে কত? 37,500। তাহলে আমরা লিখি নিট আই 37,500। লিখেছি। স্থায়ী সম্পদ বিক্রয় মুনাফা, তাহলে সম্পদ বিক্রয়জনিত মুনাফা যদি থাকে তাহলে মুনাফা থাকলে কি করতে হবে? বাদ দিতে হবে। এতদিন শুনলাম যে মুনাফা হলে যোগ হয়, আজকে আবার বাদ দিচ্ছি কেন? পরোক্ষ, উল্টা পদ্ধতি, সে কারণে। ঠিক আছে, সুনামের অবলোপন, অবলোপন অবচয় থাকলে কি করতে হয়? যোগ করতে হয়, তাই না? তো সেই কারণে আমরা অবলোপনটাকে কি করে ফেলছি? যোগ করে ফেলছি। কত? 2,500। অগ্রিম খরচ হ্রাস, অগ্রিম খরচ কি? চলতি সম্পদ না? চলতি সম্পদ যদি কমে যায় তাহলে যোগ করতে হবে। কত? 1,250 টাকা হয়েছে। প্রাপ্য নোট হ্রাস, ভাইয়া প্রাপ্য নোট কি? চলতি সম্পদ না? চলতি সম্পদ কমে গেলে কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে প্রাপ্য কত টাকা? 2,500 টাকা হয়েছে, আর কিচ্ছু নাই। তাহলে এটা ক্যালকুলেট করে আমার যা হবে সেটাই হচ্ছে উত্তর। কত হয় এটা ক্যালকুলেট করলে বলেন তো? এটা যোগ করলে 40,000, 40, 42,500, 42 একে 43,500, 43,750 থেকে 2,000 যদি বাদ দিই তাহলে 41,750 টাকা হয়। কত হয়? 41,750 টাকা। এটাই আমাদের উত্তর। হ্যাঁ, আছে না অপশনে? এই যে 41,750। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই সবাই কি বুঝতে পেরেছি না পারিনি? একটু বলি তো। সবাই ক্লিয়ার? আমরা তাহলে এই ম্যাথটা আমাদের ভালো করে পারতে হবে। ঠিক আছে, এটা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত পরীক্ষায় আসে। নগদ প্রবাহ বিবরণী থেকে অ্যাডমিশন টেস্টে একটাই ম্যাথ আসে, সেটা হচ্ছে এই ম্যাথ। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বের করো, এই একটা ম্যাথই অ্যাডমিশন টেস্টে আসে এই চ্যাপ্টার থেকে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি পারবো সবাই? বলেন, আমরা সবাই পারবো না পারবো না? দেখি একটু সবাই। বুঝতে পেরেছি আশা করি সকলে। আচ্ছা, যাই নেক্সটে যাই আমরা। এটা থেকে গেল, আপনারা বাসায় এটা নিয়ে প্র্যাকটিস করবেন। দেখেন এবার বলেছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত? তো বিনিয়োগ কার্যক্রমে কি যাই? স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় যায়, তাই না? কি যাই? স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় যায়, রাইট? ভালো কথা। তাহলে আমরা একটু দেখি তো। আসবাবপত্র ক্রয়, তাহলে ক্রয় করলে কি হয়? টাকা চলে যায়, তো মাইনাস 25,000, তাই না ভাইয়া? জমি বিক্রয়, স্থায়ী সম্পদ কত? 50,000 টাকা। তার মানে জমি বিক্রি করলে টাকা আসে, তাই প্লাস 50,000। শেয়ার ইস্যু, ভাইয়া শেয়ার ইস্যু কি? কোন কোম্পানির? কিছু না বললে নিজ কোম্পানির। তাহলে নিজের কোম্পানির শেয়ার ইস্যু করলে সেটা কি হয়? সেটা অর্থায়নে যায়, এর ভেতরে আসবে না। যন্ত্রপাতি 1,000 টাকা ক্ষতিতে বিক্রয় এত টাকা। যন্ত্রপাতির যে ক্ষতিটা, এই ক্ষতির 1,000 টাকা তো আমাদের এর ভেতরে আসবে না। ক্ষতি হলে কার মধ্যে যে গেল? পরিচালনের ভেতরে গেল। আমরা একটু আগে সলভ করলাম, তাই না ভাইয়া? তাহলে আমার যাবে কোনটা? যন্ত্রপাতি বিক্রয় যে আমি করেছি 5,000 টাকায়, এই টাকাটা আসবে। স্থায়ী সম্পত্তি বিক্রয়, তাহলে বিক্রয় করলে 5,000 টাকা কি হবে? প্লাস হবে, এটা আসবে। এবার বলেছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত? তাহলে আমরা প্লাস মাইনাস করে যা হবে সেটাই উত্তর। তাহলে 25 আর 5-এ কত? 30,000 টাকা। কত টাকা ভাইয়া? 30,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি এটা? একটু বলেন তো, বলেন। 22 নাম্বারটা কি ক্লিয়ার সবাই? বলেন 22 নাম্বার ক্লিয়ার সবাই? একটু বলি আমরা।
বোঝা যাচ্ছে? এই টাইপের আমরা ম্যাথ পরীক্ষায় পাবো। হ্যাঁ, এই টাইপের ম্যাথ পাবো, এখান থেকে আমাদের থিওরি আসবে প্লাস ম্যাথ আসবে। এই টাইপের ম্যাথ একটা, আর যে টাইপের কোনটি কোন কার্যক্রমের ভেতরে আছে এই টাইপের থিওরি একটা মাস্ট আসবে। ওকে, 1,30,000 টাকা হইল কোন পাশ দিয়ে? ইভা বলেন। নেক্সটে যাই, আমরা দেখি প্রারম্ভিক প্রদেয় হিসাব এত টাকা, সমাপনী প্রদেয় হিসাব এত টাকা হলে পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ কত? ভাইয়া দেখেন, প্রারম্ভিক মানে কি? বছরের শুরুতে। আচ্ছা, তাহলে বছরের শুরুতে প্রদেয় হিসাব ছিল কত? 1,00,000 টাকা ছিল, ভালো করে বুঝেন। সমাপনী দিনে প্রদেয় হিসাব কত? 50,000 টাকা। ভাইয়া বলেন তো, প্রদেয় হিসাব বাড়লো না কমলো? বলেন। প্রদেয় হিসাব কি? চলতি দায়। তাহলে চলতি দায় কি? 1,00,000 ছিল, 50,000 হলো, তার মানে চলতি দায় কি হয়েছে? হ্রাস হয়েছে, তাই না ভাইয়া? চলতি দায় কি হয়েছে? হ্রাস হয়েছে। তাহলে চলতি দায় যদি হ্রাস হয়ে যায়, তাহলে সেটি পরিচালন কার্যক্রমে কি হয় বলেন তো? তাহলে সেটি পরিচালন কার্যক্রমে কি হয় মনে আছে? পরিচালন কার্যক্রম কি হয়ে যাবে বলেন তো? হ্রাস পাবে না? মনে আছে এটা কোথায় থেকে আসলো? দেখেন, এই যে দেখেন লিখেছি না, কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম। দেখেছেন পরিচালন কার্যক্রমে কি দেখেছি? এই যে চলতি দায় কি হয়েছে? হ্রাস হয়েছে। ওকে, তাহলে চলতি দায় হ্রাস হলে কি হবে? এই যে মাইনাস করতে হয়। কি করতে হয়? মাইনাস করতে হয়, সেটাই আসছে এখানে। দেখেন এই যে চলতি দায় হ্রাস, তাহলে চলতি দায় হ্রাস হলে পরিচালন কার্যক্রম থেকে কি করি? মাইনাস করি, মাইনাস করলে হ্রাস পাবে। 23 নাম্বার ক্লিয়ার? উত্তর হচ্ছে খ। বোঝা যাচ্ছে ভাইয়া? কঠিন আছে নাকি? এটা পড়ি আমরা। বিনিয়োগ কার্যক্রম হতে নগদে আন্তঃপ্রবাহ বলেছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হইতে হবে। এবার বলেছে নগদে আন্তঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ মানে কি? টাকা আসবে। আন্তঃপ্রবাহ মানে কি? টাকা আসবে। তাহলে দেখি, স্থায়ী সম্পদ বিক্রয়, তাহলে স্থায়ী সম্পদ বিক্রি হলে বিনিয়োগ কার্যক্রম হয়, ভালো কথা। বিক্রয় হতে নগদ প্রাপ্তি হলে আন্তঃপ্রবাহ হয়, তাহলে এটা উত্তর হচ্ছে। ঋণপত্র বিক্রয় হতে প্রাপ্তি। ভাইয়া ঋণপত্র কি বিনিয়োগে যায়? না। শেয়ার ঋণপত্র যায় কিসে? সেটা যায় অর্থায়নে। সেটা যায় কোথায়? অর্থায়নে। বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি, তাহলে বিনিয়োগ কি? বিনিয়োগ স্থায়ী সম্পদ। বিনিয়োগ কি? সম্পদ না? তাহলে সম্পদ বিক্রয় হতে যদি প্রাপ্তি হয় তাহলে তাকে আমরা বিনিয়োগ বলবো, তাহলে এটাও হবে উত্তর। তাহলে এটার উত্তর হবে 1-3। এটার উত্তর কত হবে? 1-3 হবে। বোঝা গেছে ভাইয়া? 24 নম্বর। 24 নম্বর কি বুঝতে পেরেছি আমরা সবাই? একটু বলেন তো দেখি 24 নম্বরটা বুঝতে পেরেছি কিনা। তাহলে 24-এর উত্তর হবে খ নম্বর। আচ্ছা দেখেন, নগদ প্রবাহ বিবরণীতে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম কি? এখান থেকে একটা এমসিকিউ আসবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলেছে, তাহলে আমাদেরকে আগে জানতে হবে তাৎপর্যপূর্ণ অনগদ প্রবাহ কি। দেখেন, তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম, এই জিনিসগুলোর ভেতরে কি আসবে? দেখেন, তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম মানে হচ্ছে যেটার ফলে নগদে টাকা আদান প্রদান হবে না, ঠিক আছে? সেগুলোকে আমরা বলি তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। যেমন আমরা যদি বলি শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, কি বলেছি? শেয়ারের বিনিময়ে জমি ক্রয় অথবা যে কোনো সম্পদ ক্রয়। দেখেন তো, এটা কি টাকার বিনিময়ে আমি জমি কিনলাম? না। কিসের বিনিময়ে? শেয়ারের বিনিময়ে জমি কিনলাম। জমি কিনেছি, শেয়ার দিয়েছি, নগদ টাকার আদান প্রদান আছে? নাই। ক্লিয়ার? এরপরে যদি আমরা বলি নগদে লভ্যাংশ না দিয়ে যদি আমরা বলি শেয়ার দ্বারা লভ্যাংশ প্রদান, নগদ টাকা দিয়ে না দিয়ে আমরা কি বলেছি? শেয়ার দ্বারা লভ্যাংশ প্রদান। তাহলে শেয়ার দিয়ে যদি আমি লভ্যাংশ দিই, কি দিয়ে? শেয়ার দিয়ে, টাকা দিয়ে না কিন্তু। এটাকে আবার আমরা বলি বোনাস শেয়ার ইস্যু। কি বলি? এটাকে আমরা বলি বোনাস শেয়ার ইস্যু, মনে থাকবে? এটাকে আমরা বলি বোনাস শেয়ার ইস্যু। ওকে, তাহলে এটাও হচ্ছে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। ওকে, আচ্ছা। তারপরে আমরা বলতে পারি, দেখেন তো, ঋণপত্রকে শেয়ারে রূপান্তর।
ঋণপত্রকে শেয়ার বানাইছি, টাকার আদান প্রদান হবে? হবে না। এরপরে আমরা বলতে পারি শেয়ার ইস্যুর মাধ্যমে ঋণ পরিশোধ। তাহলে এগুলোর ফলে দেখেন শেয়ার ইস্যু করে ঋণ পরিশোধ করছি, টাকা দিয়ে কিন্তু করিনি। তাহলে এগুলো সবগুলোই হবে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। তাহলে আমাকে বলেছে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম নয় কোনটি, সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি, শেয়ারকে ঋণপত্রে রূপান্তর। তো শেয়ারকে ঋণপত্রে রূপান্তর করলে কি টাকার আদান প্রদান আছে? নাই। তার মানে এটা অনগদ কার্যক্রম, এটা উত্তর হবে না। ভূমির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়, ভূমির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়, ভূমি দিচ্ছি, যন্ত্রপাতি কিনছি, একটা সম্পদের বিনিময়ে আরেকটা সম্পদ কিনছি, টাকার আদান প্রদান নাই, তাহলে এটিও হবে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। বন্ডের মূল্য পরিশোধ, বন্ডের মূল্য পরিশোধ করছি, তো মূল্য পরিশোধ কি দিয়ে? কিচ্ছু বলেনি, দ্যাট মিনস এটা টাকা দিয়ে, তাহলে টাকা দিয়ে পরিশোধ করছি। তাহলে টাকা দিয়ে যদি পরিশোধ করি এটা কি অনগদ কার্যক্রম হবে? উত্তর হচ্ছে না, তাহলে এটা আমার উত্তর। লভ্যাংশ হিসাবে বোনাস শেয়ার ইস্যু, লভ্যাংশ দিচ্ছি কি দিয়ে? শেয়ার দিয়ে, দ্যাট মিনস এটি অনগদ কার্যক্রম। ক্লিয়ার সবাই? তাহলে 25-এর উত্তর কত হবে? 4 নম্বর। 25-এর উত্তর হবে 3 নাম্বার, 25-এর সি নাম্বার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা একটা আসবে। ওকে, পরে যাই। কি বলেছে? কোনটি অনগদ লেনদেন? যন্ত্রপাতির অবচয়, আমরা জানি অবচয়, অবলোপন এগুলো হচ্ছে অনগদ লেনদেন। হয়ে গেল। কতবার আসছে দেখছেন? সম্পত্তি বিক্রয় নগদ টাকা, শেয়ার ইস্যু, ঋণপত্র বিলি সবই নগদ টাকায় হয়, নগদ লেনদেন। এরপরে বলেছে অনগদ কার্যক্রম কোনটি? এই যে আবার দেখছেন অনগদ, এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, আমি বলেছি। হ্যাঁ, তো শেয়ার ইস্যু তো টাকা দিয়ে হয়, এটাও টাকা দিয়ে হয়, লভ্যাংশ প্রদান টাকা দিয়ে হয়, শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়, শেয়ার দিয়ে সম্পদ কিনছি, দ্যাট মিনস অনগদ কার্যক্রম। ঠিক আছে, এখান থেকে পরীক্ষা একটা পাবেন। আবার একটা ম্যাথের মতো সম্ভবত দিয়েছে, আমরা একটু দেখি, এটা তো উদ্দীপক, আমরা দেখি প্রশ্ন কি অ্যাকচুয়ালি তাদের। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত? কি কার্যক্রম? বিনিয়োগ কার্যক্রম। তো এখানে আমরা বিনিয়োগ কার্যক্রম খুঁজে বের করি। নেট লাভ কি বিনিয়োগে যাবে? যাবে না। কলকবজা বিক্রয়, তাহলে কলকবজা বিক্রি করে টাকা পেয়েছি, তার মানে এটা বিনিয়োগে যাবে, স্থায়ী সম্পদ, প্লাস 50,000। আসবাবপত্র ক্রয় করেছি, 40,000 টাকা প্রদান করেছি, তাহলে প্রদান করলে টাকা চলে যায়, মাইনাস 40,000। এছাড়া শেয়ারের বিপরীতে 5,000 টাকার ভূমি ক্রয় করেছি। দেখেন, শেয়ারের বিপরীতে কিন্তু আমি ভূমি কিনেছি, ভূমি ক্রয়, ভূমি ক্রয় কিন্তু একটি বিনিয়োগ কার্যক্রম। ভূমি ক্রয় কি স্থায়ী সম্পদ না? বিনিয়োগ কার্যক্রম। কিন্তু এটা কি নগদে কিনেছি আমি? না। কিসের বিনিময়ে? শেয়ারের বিপরীতে। তাহলে এটা হচ্ছে অনগদ কার্যক্রম, এটা আসবে না। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে? প্লাস 10,000 টাকা। তাহলে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কত? 10,000 টাকা। উত্তর হবে কত? উত্তর হবে 10,000 টাকা। এই যে উত্তর 10,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? অনেক পাগলা পোলাপান যেটা করবে, তারা এই যে শেয়ারের বিপরীতে 5 লাখ টাকা দিয়ে যে আমরা ভূমি কিনেছি, এটাকেও এর মধ্যে ঢোকাবে। কেন ঢোকাবে? তারা মনে করবে যে ভূমি ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় মানে বিনিয়োগ। কিন্তু ভাইয়া, এটা তো তুমি টাকা দিয়ে কিনোনি, এটা তুমি কিনেছো শেয়ারের বিপরীতে। অনগদ কার্যক্রম কখনো নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার সবাই? 28 নম্বর। এরপরে যাই। আমরা দেখতে পাচ্ছি আবার একটা উদ্দীপকের মতো দিয়েছে আমাদের কিছু একটা দিয়ে, আমাদেরকে কি বলেছে এখানে দেখি প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নে বলেছে অনগদ লেনদেনের অর্থের পরিমাণ কত? আচ্ছা, অনগদ লেনদেন, ভাইয়া বলেন এখানে অনগদ লেনদেন কত? আপনাদের হাতে ছেড়ে দিলাম, বলেন অনগদ লেনদেন কত? এটার উত্তর করেন, নো অপশন, নো অপশন। অনগদ লেনদেন কত? আপনারা সময় পাবেন 1 মিনিট। ঠিক আছে, এখানে অনগদ লেনদেন কত এটা আপনাদেরকে উত্তর করতে হবে। আপনারা সময় পাবেন 1 মিনিট। ঠিক আছে, এই যে আমি টাইমার অন করে দিলাম, আপনারা সময় পাবেন 1 মিনিট। সরি, এই যে টাইমার অন করে দিলাম, আপনারা এটার সময় পাবেন 1 মিনিট। অলরেডি শুরু হয়ে গেছে। বলেন দেখি। অনগদ মানে যার ফলে নগদ টাকার আদান প্রদান হবে না, সেটাই হচ্ছে অনগদ। দেখি কে কে বুঝতে পেরেছি। 1 মিনিট সময়, অলরেডি 12 সেকেন্ড হয়ে গেছে। বলেন সবাই দেখি। অলরেডি 12 সেকেন্ড ডান। দেখি সবাই উত্তর করেন। অনগদ কতটুকু বুঝতে পারলেন দেখি। আচ্ছা, 30 সেকেন্ড অলরেডি ডান। 30 সেকেন্ড পার হয়ে গেল।
সেকেন্ড অলরেডি রান। আর 10 সেকেন্ড আছে, দেখি কই, কারো উত্তর দেখতে পাচ্ছি না এখনো। আচ্ছা, ফাহিম গাজী 33,000 টাকা উত্তর করেছে। ফাহিম গাজী বলেছে 33,000 টাকা। বাকিদের গুলো দেখতে চাই। ফাহিম গাজী বলেছে 33,000 টাকা, ভেরি গুড। আচ্ছা, সময় তো শেষ, 1 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে। একজনের উত্তর পেয়েছি। হ্যাঁ, 1 মিনিট 17 সেকেন্ডের মধ্যে জাস্ট একজনের উত্তর পেয়েছি, খুবই দুঃখজনক ব্যাপার। দেখি, নগদে যন্ত্রপাতি ক্রয়, এটা তো অনগদ হওয়ার প্রশ্ন আসে না। দীর্ঘমেয়াদী বন্ড পরিশোধ এত টাকা, পরিশোধ যেহেতু করেছি অনগদ হওয়ার প্রশ্ন আসে না। অবচয় খরচ, অবচয় একটি অনগদ, তাহলে এখানে 25,000 টাকা প্রথমে আসছে। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, এই যে সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি, সবগুলোই অনগদ। কত টাকা? 22,000 টাকা। এরপরে বলেছে নগদে লভ্যাংশ পরিশোধ, তো লভ্যাংশ পরিশোধ তো অবশ্যই নগদে বলে দিয়েছে, নগদ লেনদেন। সুনামের অবলোপন খরচ 8,000 টাকা, তাহলে অবলোপন, অবচয়, অবলোপন সবই অনগদ, তাহলে আরো 8,000 টাকা এখানে যুক্ত হলো। সুদ খরচ পরিশোধ, সুদ খরচ পরিশোধ টাকা দিয়ে পরিশোধ করেছি, তার মানে এটি অনগদ নয়। তাহলে এটা যদি আমরা যোগ করি 30 আর কত 25, তাহলে 30 আর 25-এ কত হয়? 55,000 টাকা। তাহলে অনগদ লেনদেনের পরিমাণ 55,000 টাকা। ফাহিম গাজীর উত্তর হয়নি। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখছেন, পোলাপান কমেন্ট করে ভাষাই দিবে। ঠিক আছে, পোলাপান হচ্ছে কমেন্ট করে ভাষাই দিবে, কিন্তু যখন উত্তর করতে বলবো তারা তখন পারফর্ম করতে পারে না। তাহলে তারা কি পড়াশোনা শিখছে না অযথা দেখাইতে আসছে? আমাকে বলেন একটু। অ্যান্সার তো করলেন, কিন্তু 33,000 টাকা এটার উত্তর হয়। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি 22,000 টাকা। ক্ষতি কি কখনো নগদে হয় রে পাগলা ছেলে মেয়ে? ক্ষতি কি কখনো নগদে হয়? বলেন, ক্ষতি কি কখনো নগদে হয়? অ্যান্সার করলে তো হবে না, অ্যান্সার রাইট হইতে হবে। ক্ষতি কি কখনো নগদে হয় নাকি? বলেন। তাহলে এটার উত্তর কত হচ্ছে আমাদের? বলেন, উত্তর হচ্ছে আমাদের 55,000 টাকা। মনে থাকবে। তাহলে অনগদ লেনদেনের পরিমাণ কত? অনগদ লেনদেনের পরিমাণ 55,000 টাকা। ঠিক আছে, 33,000 টাকা অপশনেই নাই। তাহলে কি কেমনে হবে বলেন? কই বেশি বেশি লাফানো পোলাপান গুলো গেল কই? সবার কমেন্টই দেখা গেছে, কিন্তু কেউ সঠিক উত্তর করতে পারেননি। পরে যাই, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে বহিঃপ্রবাহের অর্থের পরিমাণ কত? অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে কিসের পরিমাণ বলেছে? বহিঃপ্রবাহের পরিমাণ বলেছে। অর্থায়ন কার্যক্রম, তাই না? তাহলে অর্থায়ন কার্যক্রমের ভেতরে কি আসবে আমরা দেখি। যন্ত্রপাতি ক্রয়, এটা তো বিনিয়োগ, আসবে না। দীর্ঘমেয়াদী বন্ড পরিশোধ, এই যে বন্ড পরিশোধ, এটা আসবে। হ্যাঁ, বহিঃপ্রবাহ বলেছে, তাহলে দীর্ঘমেয়াদী বন্ড কি করেছি? বন্ড পরিশোধ করেছি, তাহলে এটা আসবে, 65,000 টাকা আসবে। ঠিক আছে, এরপরে আসি। অবচয় আসবে না। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি আসবে না। লভ্যাংশ পরিশোধ, এই যে পরিশোধ করছি অর্থায়নে, 25,000 টাকা পরিশোধ করলে বহিঃপ্রবাহ হয়। ওকে, সুনামের অবলোপন আসবে না। সুদ, সুদ খরচ পরিশোধ, এই যে সুদ খরচ, ঋণের সুদ পরিশোধ, এটাও অর্থায়নের ভেতরে যাবে। লভ্যাংশ সুদ পরিশোধ অর্থায়নে যাবে। ঠিক আছে, তাহলে সবগুলো পরিশোধগুলোকে আমরা নিয়ে আসলাম এর ভেতরে, তাহলে আমরা বহিঃপ্রবাহ পাবো। তাহলে এটা করলে কত হচ্ছে? 65 আর 20-এ 65 আর 25-এ 90, 90 আর 12-তে কত? 1,02,000 টাকা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি? অর্থায়ন সংক্রান্ত বহিঃপ্রবাহ। অর্থায়নের কি প্রবাহ? অর্থায়নের বহিঃপ্রবাহ। ওকে, ক্লিয়ার? তাহলে অর্থায়নের বহিঃপ্রবাহ হচ্ছে 1,02,000 টাকা। ওকে, এই যে খ নম্বর উত্তর। পরে যাই, দেখি প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে? প্রত্যক্ষ পরোক্ষ শুধুমাত্র পরিচালন কার্যক্রমে থাকে, আমরা জানি। পরিচালন কার্যক্রম দুইটি পদ্ধতিতে করা যায়, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। পরোক্ষ পদ্ধতি কখন হবে? প্রশ্নে যখন নিট লাভ দেয়া থাকবে, নিট লাভ বা নিট আয় দেয়া থাকবে, তখন হয়ে গেল। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম হতে স্থায়ী সম্পত্তি হ্রাস যোগ করা হয়। স্থায়ী সম্পত্তি কি পরিচালনে আসে? আসে না। চলতি সম্পত্তি হ্রাসকে যোগ করতে হয়। হ্যাঁ, চলতি সম্পত্তি হ্রাস পেলে আমরা যোগ করব, রাইট আছে। চলতি সম্পত্তি বৃদ্ধিকে যোগ করব না, এটা ভুল।
স্থায়ী সম্পত্তি তো আসবেই না, তাহলে আমাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে আমাদের খ নম্বরটা। এটা কি বুঝতে পেরেছি? 32 নম্বরটা, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ে চলতি সম্পত্তি হ্রাসকে যোগ করা হয়। চলতি সম্পত্তি হ্রাসকে কি করা হয়? চলতি সম্পত্তি হ্রাসকে যোগ করা হয়। ঠিক আছে, মনে থাকবে। চলতি সম্পত্তি হ্রাসকে কি করব আমরা? চলতি সম্পত্তি হ্রাসকে আমরা যোগ করব। কই থেকে আসছে দেখতে পাচ্ছেন? এই যে চলতি সম্পত্তি হ্রাস কি করেছি আমরা? যোগ করেছি, এই জায়গা থেকে আসছে। ওকে, এবারে আসি। প্রদেয় বিল পরিশোধ করলে নগদ প্রবাহ বিবরণীর কোন অংশ প্রভাবিত হবে? কি বিল? প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিল মানে কি? চলতি দায়। তাহলে চলতি দায় কই আসে রে ভাই? চলতি দায় আসে কোথায়? চলতি দায় আসে পরিচালনে। চলতি সম্পদ, চলতি দায়, আয় ব্যয় সব আসবে কোথায়? সব আসবে পরিচালনে। বোঝা যাচ্ছে সবার? প্রত্যক্ষ পদ্ধতিতে কোন আইটেমটির সমন্বয় প্রয়োজন হয় না? ভাইয়া, প্রত্যক্ষ পদ্ধতিতে কোন আইটেমটির সমন্বয় প্রয়োজন হয় না? ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে অবচয় আসে না। অবচয় আসে কোন পদ্ধতিতে? অবচয় আসে পরোক্ষ পদ্ধতিতে, মনে থাকবে। ঠিক আছে, অবচয় একটি অনগদ, সেটি শুধুমাত্র পরোক্ষ পদ্ধতিতে আমরা দেখাবো। কিন্তু বেতন, ভাড়া, সুদ এই সবগুলোই হচ্ছে নগদ লেনদেন। এই নগদ লেনদেনগুলো শুধুমাত্র প্রত্যক্ষ পদ্ধতিতে আসে। ঠিক আছে, নগদ লেনদেনগুলো শুধুমাত্র কোথায় আসে? প্রত্যক্ষ পদ্ধতিতে। ওকে, কোন কার্যক্রমে? পরিচালন কার্যক্রমে। কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রম। প্রত্যক্ষ এবং পরোক্ষ শুধুমাত্র কোন কার্যক্রমে হয়? পরিচালন কার্যক্রমে হয়। মনে থাকবে, অবচয় একটি অনগদ লেনদেন, অবচয়টাকে আমরা শুধুমাত্র কোন কার্যক্রমে দেখাবো? পরোক্ষ কার্যক্রমে দেখাবো। পরে যাই। আবার একটা ম্যাথ দিয়েছে। ম্যাথে কি বলেছে? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত? এটার উত্তর আবার করেন সবাই। পরিচালন কার্যক্রম হতে আমাদের নগদ প্রবাহ বলেছে, এটার উত্তর করেন। পারবেন সবাই? বলেন। এটা আপনারা পারবেন না, হ্যাঁ, এটা আপনারা পারবেন না। এটা আমি করে দিই আপনাদেরকে। দেখেন, রূপা লিমিটেডের পরিচালন ব্যয় ছিল এত টাকা, তাদের অগ্রিম খরচ কমেছে এত টাকা, প্রদেয় খরচ বেড়েছে এত টাকা, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত? ভাইয়া দেখেন, একটা জিনিস কি আপনাদের মনে আছে? আমাকে বলেন তো, বলেন তো। নিট আয়, এই নিট আয়ের সাথে আমরা কি করতাম? নিট আয়, নিট আয়ের সাথে আমরা কি করতাম? এই নিট আয়ের সাথে আমরা যদি চলতি সম্পদ হ্রাস হতো তাহলে কি বিয়োগ করতাম না? মনে আছে? চলতি সম্পদ হ্রাস হলে বিয়োগ করতাম, সরি যোগ করতাম। আর চলতি সম্পদ যদি বৃদ্ধি হতো তাহলে মাইনাস করতাম। এটা কি মনে পড়ে? এটা কি মনে পড়ে? আবার যদি আমাদের চলতি দায় বৃদ্ধি পেত তাহলে কি করতাম? যোগ করতাম। আর যদি চলতি দায় হ্রাস পেত তাহলে আমরা কি করতাম? মাইনাস করতাম। এটাই তো শিখেছিলাম নাকি পরিচালন কার্যক্রমের ভেতরে? নিট আয় যদি দেয়া থাকতো আমরা এই কাজ করতাম। কিন্তু এই প্রশ্নে কি নিট আয় দেয়া আছে? কি দেয়া আছে? আয় তো দেয়া নাই, উল্টা দেয়া আছে ব্যয়। কি দেয়া আছে? ব্যয় দেয়া আছে। তাহলে ভাইয়া বলেন তো, আয়ের সাথে ব্যয়ের সম্পর্কটা কেমন? একমুখী না বিপরীত? বলেন আমাকে। আয়ের সাথে ব্যয়ের সম্পর্কটা কি একমুখী না বিপরীত? বলেন। আয়ের সাথে ব্যয়ের সম্পর্কটা কি একমুখী না বিপরীত? কে বলতে পারে? কে বলতে পারে? আয়ের সাথে ব্যয়ের সম্পর্কটা হচ্ছে বিপরীত। আয় থাকলে আমরা এটা করতাম, তাই না? এখন প্রশ্নে যদি ব্যয় দেয়া থাকে, যেমন এই প্রশ্নে কি দেয়া আছে? ব্যয় দেয়া আছে। এবং এখানে বলেছে চলতি বছরে অগ্রিম খরচ কমেছে। অগ্রিম খরচ কমা মানে কি? অগ্রিম খরচ মানে হচ্ছে আমরা জানি চলতি সম্পদ, তাই না? অগ্রিম খরচ হচ্ছে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ যদি হ্রাস পেত, আয়ের সাথে আমি প্লাস করতাম। চলতি সম্পদ হ্রাস পেলে আয়ের সাথে কি করতাম? প্লাস করতাম। কিন্তু প্রশ্নে দেয়া আছে কি? ব্যয় ৯৫,০০০ টাকা। তাহলে এই ব্যয়ের সাথে কি করব? উল্টা কাজ করব। উল্টা মানে কি? মাইনাস করব, তাই না? উল্টা কাজ হবে না ভাইয়া? উল্টা কাজ হবে। এরপরে বলেছে প্রদেয় খরচ বৃদ্ধি পেয়েছে। প্রদেয় খরচ দেখেন তো, নিট আয়ের সাথে আমরা প্রদেয় খরচ মানে কি? প্রদেয় খরচ মানে চলতি দায়। এই চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতাম নিট আয়ের সাথে। প্রশ্ন তো দেয়া আছে ব্যয়, তাহলে এখন কাজ কি করতে হবে? উল্টা করতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে।
পদেয় খরচ বৃদ্ধি পেয়েছে কত? 4,800 টাকা। আর কিছু আছে? আর কিছু নাই। এখন বলছে পরিচালন বাবদ নগদ প্রবাহের পরিমাণ কত। তাহলে আমরা একটু দেখি তো কত হয়। ক্যালকুলেটর বাবা কই? মাইনাস 8,200 মাইনাস 4,800, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 82,000 টাকা। কত হবে ভাইয়া? 82,000। বুঝতে পেরেছি সবাই? জাস্ট উল্টা। নিট আয়ের সাথে যেটা করতাম, আয়ের সাথে আমরা যেটা করতাম, প্রশ্নে যেহেতু আয় না দিয়ে ব্যয় দিয়েছে, ব্যয়ের সাথে আমাকে উল্টা কাজ করতে হবে। ক্লিয়ার? বিপরীত, সে কারণে বিপরীত কাজ হবে। ওকে? এই যে কিছু কিছু ছেলে পেলে অতিরিক্ত লাফাচ্ছে, এই লাফানো ছেলে মেয়েকে আমি কখনো ভালো রেজাল্ট করতে দেখিনি। হ্যাঁ, আমি বারবার একটা কথা বলছি, এদের আমার কথা শুনতে ভালোই লাগছে না। আমি যখন উত্তর করতে হবে তখন সে প্রশ্নগুলো বলছি উত্তর করেন, তখন আপনারা কমেন্ট করবেন। কিন্তু কিছু অতিরিক্ত এক্সাইটেড পোলাপান, এদেরকে আমি কখনো পরীক্ষায় ভালো করতে দেখিনি, যত ভালোই পোলাপানই হোক। এক ছেলে ছিল, আমি যখন প্রথম অনলাইনে পড়াইতে আসি 2020-21 সালে, ওই ছেলের সিলেবাস কমপ্লিট, কি পড়বে খুঁজে পাই না। হ্যাঁ, এত এক্সাইটেড, ক্লাস নিতে আসলে ওর কমেন্টের জ্বালাই থাকা যাইতো না। এমন কোনো প্রশ্ন নাই সে নাকি পারে না, এখন কি পড়বে স্যার খুঁজে পাচ্ছি না পড়া, এমন অবস্থা। ঠিক আছে? ওই ছেলে কি হইল, সবাই ধারণা ভালো ছেলে, ঢাবিতে চান্স পাবে, এসেই করবে। ঢাবির রেজাল্ট দিল, সিট হচ্ছে কয়টা? এই 847টা, 853টা, তার র্যাঙ্ক আসলো 1500 প্লাস। তো এগুলো ছেলে মেয়ে কখনো ভালো করে না। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। যে পারে, যে জানে, সে সব সময় শান্ত থাকে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, কমেন্ট করার দরকার নাই, ক্লাস করেন, বুঝবেন, টেকনিকগুলো বুঝবেন, ভুলবেন না। ঠিক আছে? এবার আসি, দেখেন, পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। এই যে এটার উত্তর আপনারা করেন। এই যে আমি ওপেন করে দিলাম, এটার উত্তর করেন। এবার কত উত্তর করতে পারেন আপনারা করেন। নেন, এটা আমি অলরেডি আপনাদেরকে শিখাইছি। পরোক্ষ পদ্ধতিতে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে বলছে, প্রশ্নে নিট আয় দেওয়া আছে। এবার আপনারা উত্তর করেন, কত উত্তর করতে পারেন উত্তর করেন। আমি যে টাইমার অন করে দিলাম, সময় হচ্ছে 1 মিনিট। এবার উত্তর করেন সবাই, দেখি। নেন, 36-এর উত্তর করেন সবাই। আমি টাইমার অন করে দিয়েছি, আপনারা উত্তর করেন এটা। দেখি এবার কে কত উত্তর করতে পারে, উত্তর করেন। একজন বলেছে 1,39,000, বাকিদের দেখি। 30 সেকেন্ড হয়ে গেছে। বাকিরা দেখি। একবার করলেই চোখে দেখা যায়, এতবার উত্তর করতে হয় না। হ্যাঁ, এই যে তোশিরো ইউনাকি, আপনি একটু সংযত হবেন। ঠিক আছে? আচার ব্যবহার শিখতে হবে। ওকে? আমি তো দেখেছি 1,39,000। এই যে শেষ হয়ে গেল। 1 মিনিট শেষ। দেখি কত উত্তর আসে। আচ্ছা, 2 জনের উত্তর পেয়েছি মাত্র। হ্যাঁ, আচ্ছা, 3 জনের, ফাহিম গাজী 3 জন উত্তর করতে পেরেছে রাইট টাইমের ভেতরে। তাহলে নিট আয় দেওয়া আছে কত? 1,32,000 টাকা, তাই না? পরোক্ষ পদ্ধতি যেহেতু। তাহলে এবার দেখি প্রদেয় হিসাব বৃদ্ধি। প্রদেয় হিসাব বৃদ্ধি মানে কি? চলতি দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করব কত? 10,000। মজুত পণ্য হ্রাস, মজুত পণ্য হ্রাস পেলে যোগ করব। মজুত পণ্য হ্রাস মানে কি? চলতি সম্পদ হ্রাস পেলে আমরা যোগ করব কত টাকা? 7,000 টাকা। এরপরে কি বলেছে দেখি, প্রাপ্য হিসাব বৃদ্ধি, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ করব কত? 10,000 টাকা। তাই তো, আর কিছু আছে? আর কিছু নাই। তো 10 কাটা 1,39,000। হ্যাঁ, 1,39,000 টাকা। ওকে? তাহলে 1,39,000 টাকা যারা উত্তর করেছেন তাদেরটা রাইট। ক্লিয়ার সবাই? তাহলে এটার উত্তর হবে 1,39,000 টাকা। ওকে? যাই, আমরা একটু ফাস্ট যাই। ক্রেতাদের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত? দেখেন, নগদ গ্রহণের পরিমাণ কত। ঠিক আছে? এটা বের করার একটা সিস্টেম আছে, আপনাদের জন্য ইজি হবে। দেখেন, এই জিনিসটা আমরা একটা টি ছক দিয়ে বের করব। এখানে থাকবে হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব, এরপরে থাকবে হচ্ছে সমাপনী প্রাপ্য হিসাব, এরপরে থাকবে ধারে বিক্রয়, কি থাকবে?
ধারে বিক্রয়, এই পারে থাকবে হচ্ছে আপনার নগদ গ্রহণ। ঠিক আছে, আমরা যদি এই ফরম্যাটটা ফলো করি তাহলে আমরা এটার উত্তর পেয়ে যাব। ঠিক আছে, দেখেন প্রশ্নে বলেছে প্রাপ্য হিসাব ছিল কত, ৬২,০০০ টাকা। কি প্রাপ্য হিসাব? এটা ১ তারিখে, তার মানে প্রারম্ভিক, এখানে লিখবো ৬২,০০০। এরপরে আমাদের বলেছে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরে প্রাপ্য হিসাব ৪২,০০০, এই যে সমাপনী। ১৪ সালে ধারে বিক্রয়ের পরিমাণ ছিল ৩ লাখ টাকা, এই যে ধারে বিক্রয় কত টাকা, ৩ লাখ টাকা হয়েছে। ক্রেতাদের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত, এই যে নগদ গ্রহণ, এই জায়গার মান বের করতে বলেছে। তাহলে এই পাশের মান বের করতে বললে অপোজিট পাশকে যোগ করব, কত থাকে, ৩,৬২,০০০ থাকে, তাই না? এই ৩,৬২,০০০ থেকে এই পারে যে অ্যামাউন্টটা আছে ৪২,০০০, এটাকে কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। তাহলে ৩,৬২,০০০ থেকে ৪২,০০০ যখন আমি বিয়োগ করব, আমাদের থাকবে কত, ৩,২০,০০০। এই ৩,২০,০০০ই হচ্ছে নগদ গ্রহণের পরিমাণ। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? একটু বলি, সবাইকে ক্লিয়ার? আমরা এই প্রশ্নটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু বলি তো ভাইয়া। ৩৭ নম্বরটা, এ পাশে থাকবে প্রাপ্য হিসাব প্রারম্ভিক, এ পারে থাকবে সমাপনী, এ পারে থাকবে ধারে বিক্রয়, এই পাশে থাকবে নগদ গ্রহণ। প্রশ্নে যা যা মান দেওয়া আছে বসাবো, যেই পারের মান বের করতে বলেছে তার অপোজিট পাশকে যোগফল বের করব, করে যে পারের মান বের করতে বলেছে সেখানে যদি কোনো মান থাকে সেটাকে বিয়োগ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটাকে পেয়ে যাব। ওকে, ৩৮-এ যাই। বলেছে লভ্যাংশ প্রদান কত টাকা। সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ছিল ৩০,০০০ টাকা, সমাপনী উদ্বৃত্ত ২০,০০০ টাকা, আয়কর ফেরত এত টাকা, সাধারণ তহবিল পেনশন তহবিলে স্থানান্তর এত টাকা, চলতি বছরের নিট লাভ এত টাকা হলে লভ্যাংশ প্রদান কত টাকা। আচ্ছা, এই জিনিসটা পারতে হলে আমাদেরকে সংরক্ষিত আয় বিবরণী পারতে হবে। কি জানতে হবে, সংরক্ষিত আয় বিবরণী পারতে হবে। আপনারা আর্থিক বিবরণী পঞ্চম চ্যাপ্টারে সংরক্ষিত আয় বিবরণী করেছেন না, সেখান থেকে পরীক্ষার প্রশ্নটা আসছে। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের মনে পড়ে? সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের কত আছে, ৩০,০০০ টাকা। এর সাথে চলতি বছরের যে নিট লাভ সেটাকে যোগ করতেন আপনারা, মনে আছে? সেটা কত দেয়া আছে দেখেন তো, ৪০,০০০ টাকা দেয়া আছে, আছে না? এরপরে আপনি এর সাথে দেখেন আয়কর ফেরত যদি বলে, আয়কর ফেরত, আয়কর ফেরত থাকলে যোগ করতে হয়, আয়কর প্রদান বললে বিয়োগ করতে হয়, তাই না? জানেন না এটা? আয়কর ফেরত যেহেতু বলেছে ৪,০০০ টাকা, এটাকে আমরা যোগ করলাম, করার পরে তাহলে আমাদের থাকে কত, ৭০ আর ৪ ৭৪,০০০ টাকা থাকে, তাই না? এবার এই জায়গা থেকে আমাদের যত প্রকার তহবিলে টাকা পাঠাইতে হয় সবগুলোকে বিয়োগ করতে হয়। সাধারণ তহবিল পেনশন তহবিলে স্থানান্তর ২,০০০ ৩,০০০ টাকা, ঠিক আছে? তাহলে আমরা মাইনাস করব কাকে, পেনশন ও সাধারণ তহবিলে স্থানান্তর, দুইটা মিলে কত, ৩,০০০ আর ২,০০০, ৫,০০০ টাকাকে আমরা কি করে দিলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, মাইনাস করে দিলে থাকে কত, থাকে হচ্ছে আমাদের 69,০০০ টাকা, তাই না? ওকে, এবার সকল স্থানান্তর করার পরে আমাদেরকে লভ্যাংশ প্রদানকে মাইনাস করতে হয়। কি করতে হয়, লভ্যাংশ প্রদানকে মাইনাস করতে হয়। তা আমাদের পরীক্ষায় জানতেই চেয়েছে যে আমি কত টাকা লভ্যাংশ প্রদান করেছি। মাইনাস করার পর যে টাকাটা থাকে তাকে আমরা বলি সমাপনী জের। কি বলি ভাইয়া, আমরা বলি তাকে সমাপনী জের বলি। তা আমার পরীক্ষার প্রশ্নে সমাপনী জের তারা দিয়ে দিয়েছে, দেখেন কত টাকা, ২০,০০০ টাকা। তাহলে এই ২০,০০০ টাকা এখানে বসাইছি ভাইয়া। তাহলে বলেন, এখানে আছে ৬৯,০০০ টাকা, এখন এখানে কত টাকা মাইনাস করলে ২০,০০০ টাকা হবে। তাহলে ৬৯ থেকে ২০,০০০কে আমরা মাইনাস করে দিই। ৬৯ থেকে ২০,০০০কে মাইনাস করলে কত থাকে, ৪৯,০০০ টাকা থাকে না? তাহলে এই ৪৯,০০০ টাকাই হচ্ছে আমার লভ্যাংশ প্রদানের টাকা। তাহলে লভ্যাংশ প্রদান করেছি কত আমি, ৪৯,০০০ টাকা। মনে থাকবে সবার? এটা জাস্ট কই থেকে আসছে, সংরক্ষিত আয় বিবরণী থেকে আসছে। যারা সংরক্ষিত আয় বিবরণী পারে, আর্থিক বিবরণী পঞ্চম চ্যাপ্টার, তারা এটা ইজিলি বুঝতে পারবে। মনে থাকবে সবার? একটু বলি, এই সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু বলেন তো। প্রারম্ভিকের সাথে নিট লাভকে যোগ করতে হয়, আয়কর ফেরত থাকলে যোগ করতে হয়, আয়কর প্রদান থাকলে মাইনাস করতে হয়, যত প্রকার তহবিলে স্থানান্তর মাইনাস করতে হয়,
এরপরে লভ্যাংশ প্রদানকে মাইনাস করতে হয়। তো লভ্যাংশ প্রদানটাই আমার বের করতে বলেছে, করার পরে যেটা হয় তাকে আমরা সমাপনী জের বলি। তাহলে এই টাকা আমার আছে, সমাপনী জের দিয়েছে, এখন বলেছে লভ্যাংশ প্রদান কত, তাহলে এই টাকা থেকে এই টাকা মাইনাস করে দিই, যেটা থাকবে সেটাই লভ্যাংশ প্রদান। ওকে, এরপরে যাই। আচ্ছা, উদ্দীপক দিয়েছে একটা, উদ্দীপকের প্রশ্ন কি দেখি। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত, বলেন। এটা আপনারা করেন দেখি। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এগুলো পরীক্ষায় আসবে ভাইয়া। হ্যাঁ, এটা বলেন, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কত, কে বলতে পারে দেখি, বের করেন দেখি। এবার আসেন, উত্তর করেন। সময় 40 সেকেন্ড। এটা টাইমার কই, সময় 40 সেকেন্ড। হ্যাঁ, কই গেল, আহা। আচ্ছা করেন, উত্তর করেন সবাই, 40 সেকেন্ড, টাইমার লাগবে না, দেন। এটা আপনাদেরকে উত্তর করতে দিয়েছি, এবার আপনারা উত্তর করেন। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ করেন, এটার উত্তর কত হবে দেখি। তাহলে পরিচালন কার্যক্রম বলেছে, তাই না? তাহলে এখানে দেখেন নিটাই দেয়া নাই, তাহলে নিটাই না দেয়া থাকলে এটা কোন পদ্ধতি হবে? নিটাই দেয়া না থাকলে এটা কোন পদ্ধতি হবে? প্রত্যক্ষ পদ্ধতি, তাই না? লিখে না কেন? বডি তো হ্যাং হয়ে গেছে। তাহলে এটা হবে কোন পদ্ধতি? এটা হবে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে খরিদ্দারের নিকট হতে নগদ প্রাপ্তি, তাহলে নগদ টাকা পেয়েছে কত টাকা? 12 লাখ টাকা। সরবরাহকারীকে নগদ প্রদান 6 লাখ টাকা, প্রদান করলে 6 লাখ টাকা কি হবে? মাইনাস হবে। আয়কর প্রদান কত টাকা? 60,000 টাকা, মাইনাস হবে। খরচ প্রদান কত টাকা? 1,60,000 টাকা, কি হবে? মাইনাস হবে। যন্ত্রপাতি ক্রয় আসবে? আসবে না। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আসবে? আসবে না। সিকিউরিটি বিক্রয় আসবে? সিকিউরিটি আবার কি? শেয়ার ঋণপত্র, এগুলোকে সিকিউরিটি বলে, তাহলে এগুলো আসবে না। তাহলে এগুলো সব বাদ দেন, কত থাকে দেখি। 6 থেকে 6 লাখ বাদ দিলে থাকে কত? 6 লাখ টাকা থাকে। 6 লাখ টাকা থেকে 60,000 বাদ দিলে থাকে কত? 6 লাখ থেকে বাদ দেবো কাকে? 60,000-কে, 5,40,000 টাকা। 5,40,000 থেকে আপনি 1 লাখ বাদ দেন, তাহলে 4,40,000। 4,40,000 থেকে 60,000 বাদ দেন, তাহলে 3,80,000 টাকা। কত আসবে? 3,80,000 টাকা। এটাই হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ঠিক আছে? হ্যাঁ, একজন উত্তর করেছে 3,80,000 টাকা। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমাদের এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে 3,80,000। পরে যাই। বিবিধ পাওনাদার দেনাদার বাড়াই নগদ প্রবাহের ক্ষেত্রে কোনটি নিচের কোনটি হলে? আচ্ছা, বিবিধ পাওনাদার দেনাদার নগদ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি হলে? কি হলো প্রশ্নটা? ও আচ্ছা, বিবিধ পাওনাদার ও দেনাদারকে বাড়িয়ে দেয়। আচ্ছা, বাড়াইলে নিচের কোনটি হবে? পাওনাদারকে, পাওনাদার হচ্ছে দায় হিসাব, তাই না? চলতি দায়। তাহলে চলতি দায় কি বলেছে? বাড়াই। চলতি দায় বৃদ্ধি। চলতি দায় বৃদ্ধি হলে কি হয়? আমরা এটা নগদ প্রবাহে কি করি? যোগ করি না? দেনাদার বাড়াই। দেনাদারকে, দেনাদার হচ্ছে চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ যদি বৃদ্ধি হয়, চলতি সম্পদ বৃদ্ধি হলে আমরা কি করি? মাইনাস করি। এটাই তো। তাহলে এখন বলছে নগদ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি হবে আর কি। হ্যাঁ, তাহলে বলেন তো, চলতি দায় বৃদ্ধিকে আমরা প্লাস করি না? তো প্লাস করলাম মানে কি? প্লাস করা মানে আমার টাকা আসবে, আগমন। আর চলতি সম্পদ বৃদ্ধিকে আমরা মাইনাস করছি, তার মানে আমার কি? তার মানে আমার টাকা চলে যাবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? নির্গমন বলতে পারি, তাই না? তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে আগমন ও নির্গমন। 40-এর উত্তর হবে কত নম্বর? 40-এর উত্তর হবে ক নম্বর। ঠিক আছে, 40-এর উত্তর ক নম্বর। সবাই কি বুঝতে পেরেছি? চলতি দায় বৃদ্ধি হলে আমরা কি করি? প্লাস করি না? চলতি সম্পদ যদি বৃদ্ধি হয়, তাহলে চলতি সম্পদ বৃদ্ধি হলে আমরা মাইনাস করি। মাইনাস মানে টাকা চলে যাবে, নির্গমন। প্লাস মানে টাকা আসবে, আগমন। ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী থেকে এই জিনিসগুলো পড়তে হবে সুন্দর করে। তাহলে নগদ প্রবাহ বিবরণী আমরা এ টু জেড সুন্দর করে কি করব? নগদ প্রবাহ বিবরণী আমরা এ টু জেড সুন্দর করে সলভ করব সবাই, এগুলো প্রশ্নগুলো। ঠিক আছে?
যেগুলো আমরা সলভ করেছি এগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় প্রশ্ন পাবো। তাহলে আমি দাগানো পিডিএফ সহ আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, বাসায় সবাই সুন্দর করে পড়াশোনা করবেন, ঠিক আছে? আর আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের কিছু এমসিকিউ বাদ ছিল, সেগুলো আমরা এখন একটু দেখি। তো ক্লাসে আপনারা আছেন? দ্বিতীয় চ্যাপ্টার পড়াবো। এত কমে গেল কেন অডিয়েন্স ক্লাসে? কি বুঝেননি ফাহিম গাজী? বলেন কি বুঝেননি? এটা যদি না বুঝেন তাহলে ক্লাসই বুঝেননি আপনি। হ্যাঁ, এটা যদি না বুঝেন তাহলে আপনি ক্লাসই বুঝেননি ফাহিম গাজী। দেখেন, না বোঝার কি আছে? দাঁড়া, সেভ হোক এটা, তারপরে বোঝাচ্ছি। সেভই তো হচ্ছে না। আচ্ছা দেখি, বিবিধ পাওনাদার দেনাদার বাড়াই নগদ প্রবাহের ক্ষেত্রে নিচের কোনটি হলো? হ্যাঁ, হলো বা হবে যেটাই হোক। আরে বিবিধ পাওনাদার মানে কি? বিবিধ পাওনাদার মানে চলতি দায় না? তো চলতি দায় বাড়লে নগদ প্রবাহে আপনি কি করেন? এই যে এই জিনিসটা যে এতবার বলছি, কতবার দেখাইলাম, 3-4 বার, তারপরে যদি না বোঝেন তাহলে তো কিছু করার নাই। দেখেন, এই জিনিসটা আমি কতবার দেখাইলাম আজকে পড়ানোর মধ্যে ভেতরে, বলেন। এই যে বিবিধ পাওনাদার কি বলেছে? বাড়ে, তাই না? তো বিবিধ পাওনাদার মানে কি? চলতি দায়। এই যে চলতি দায় যদি বাড়ে তাহলে আমি কি করেছি? প্লাস করেছি না? প্লাস করেছি কেন? কারণ টাকার কি হবে? আগমন হবে। প্লাস মানে কি? আগমন। আর বলেছে দেনাদারও বাড়বে, তাহলে দেনাদার মানে কি? দেনাদার মানে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ যদি বৃদ্ধি হয় আমি কি করেছি? মাইনাস করেছি। মাইনাস মানে কি? মাইনাস মানে টাকা চলে যাবে আমার, নির্গমন। তো এটাই বলছে যে আগমন হবে এবং কি হবে? নির্গমন হবে। দায়টা যেহেতু আগে ছিল সে কারণে আগমন আগে, সম্পদ যেহেতু পরে ছিল তাই নির্গমন। এবার বুঝতে পেরেছেন ফাহিম গাজী? না তা বুঝেননি? ফাহিম গাজী কি এবার বুঝতে পেরেছেন না তা বুঝেননি? বলেন, এটা ভালো করে পড়বেন। তাহলে এটা আমাদের ডান হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন কি পড়তে হবে জানো? এই চ্যাপ্টারের এমসিকিউ তো খুঁজে পাওয়া মুশকিল। কোথায় ছিল এমসিকিউ? ক্লাসে 1, তাই না? কি ক্লাস করবেন না নাকি? 6 জন হয়ে গেলেন কেন? এই অংশীদারি ক্লাস করবেন না আপনারা? ফাহিম গাজী বুঝতে পেরেছেন এবার না তাও বুঝেননি? বলেন, উত্তর করেন না কেন? কত দূর যে পড়াইছিলাম সব তো আওলাই গেছে। মেলায় তো পড়াইছি, অনেক পড়াইছি তো সেদিন, দেখা যায়। 71-72 থেকে পড়াইতে হবে এখন। 72 থেকে 85, 13টা এমসিকিউ বাদ আছে, দেখি। আচ্ছা, এটা এমন আসছে কেন? আচ্ছা, কি বলেছে? কমিশন কত টাকা, তাই না? আচ্ছা, কমিশন দেখেন, 3 জন অংশীদার তারা কি করছে? মূলধনের সুদের হার 10%, সারা বছরে নিট মুনাফা 4,51,000 টাকা। রূপা কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার ওপর 10% কমিশন পায়। তাহলে দেখেন, কমিশনের দুইটা নিয়ম আছে ভাইয়া। হ্যাঁ, একটা হচ্ছে কমিশন পরবর্তী নিট মুনাফা বলেছে, তাই না? কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপরে কমিশন পাবে। যখন আপনাকে বলে দিবে পরবর্তী নিট মুনাফার উপরে, হ্যাঁ, এই পরবর্তী কথাটা যখন আপনাকে বলে দিবে পরবর্তী নিট মুনাফার উপরে কমিশন পাবে, হ্যাঁ, পরবর্তী, পরবর্তী মানে কি? পরে। তখন আপনাকে যেভাবে কমিশন ধরতে হবে সেটা হচ্ছে নিট মুনাফা। হ্যাঁ, যে নিট মুনাফাটা থাকবে,
গুণন উপরে থাকবে হচ্ছে কমিশনের হার, নিচে থাকবে 100%, সরি 100 প্লাস কমিশনের হার। হ্যাঁ, এটা এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা দেখি তো, এখানে আমাদেরকে বলেছে নেট মুনাফা 4,51,000 টাকা, তাই না? এই যে 4,51,000 টাকা গুণন কমিশনের হার কত, 10% না? তাহলে এখানে হবে 10, নিচে থাকবে 100 প্লাস কমিশনের হার। তো 100 কমিশনের হার কত, 10, তার মানে 110। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে যা হবে সেটাই আমার উত্তর। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই আমার উত্তর। আর যদি পরবর্তী না বলে যদি বলে পূর্ববর্তী নিট মুনাফার উপরে কমিশন অথবা নিট মুনাফার উপরে কমিশন, তাহলে এটা খুবই সহজ। জাস্ট আপনি নিট মুনাফার উপরে ডিরেক্ট পার্সেন্টেজ করে দিবেন, নিট মুনাফা গুণন কমিশন হার। নেট মুনাফার সাথে গুণ করে দিবেন কাকে, কমিশনের হারকে, তাহলে আপনার উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সাপোজ যদি এই প্রশ্নে যদি পরবর্তী না বলে যদি বলতো পূর্ববর্তী, পূর্ববর্তী যদি বলতো, তাহলে আপনি কি করতেন, নেট মুনাফা আছে কত, 4,51,000 টাকা, এই 4,91,000 টাকায় গুণ করবেন কি দিয়ে, কমিশনের হার, সরি এটা তো সুদের হার দিয়ে আমি গুণ করছি, কমিশনের হার, তাই না? কমিশনের হার কত, 10%। তাহলে এটা করলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এই সবাই কি ক্লিয়ার আমরা এটা বলেন? এই 2-3 জন আছেন, তাহলে আমি পড়াবোই না। এই 2-3 জন মিলে কি করবেন আপনি? খ লাভের অংশ বাবদ কত টাকা পাবে? তো খ লাভের অংশ বাবদ কত টাকা পাবে, খ আছে এখানে, লাভ লোকসান বন্টন করব এভাবে। হ্যাঁ, আচ্ছা, বছর শেষে লাভের পরিমাণ দাঁড়ায় 1,20,000 টাকা। কি ব্যাপার, অনুপাতে ভাগ করে, অংশ বাবদ কমপক্ষে 25,000 টাকা পাবে, বছর শেষে কারবারে লাভের পরিমাণ কত? এটা মনে মিসিং আছে প্রশ্নটা, তাই না? অনুপাতে ভাগ করে, অংশ বাবদ কমপক্ষে 25,000 টাকা পাবে, কে অংশ বাবদ পাবে 25,000 টাকা, এটা তো বলা নাই। প্রশ্নটা একটু মিসিং আছে না? দেখেন তো, প্রশ্নটা একটু মিসিং আছে না? খ যদি আমি যদি 1,20,000 টাকা দিয়ে যদি ভাগ করি, তাহলে খ কত টাকা পাবে দেখি তো। খ মানে কি, 1/3, খ মানে কত, 1/3। তাহলে 1/3 যদি হয়, তাহলে আমরা 40,000 টাকা পাবে, তাই না? কত টাকা পাবে, খ হচ্ছে পাবে কত, খ পাবে 40,000 টাকা, তাই না? খ লাভের অংশ বাবদ পাবে কত টাকা, 40,000 টাকা। বুঝতে পেরেছেন? জাস্ট এভাবে যদি আমাদের ভগ্নাংশ আকারে যদি প্রশ্নে দেয়া থাকে, তাহলে লাভ আমার যেটা হবে সেটা দিয়ে যার অনুপাত বের করতে বলবে সেটা দিয়ে আমি গুণ করে দিলেই উত্তর বের হয়ে চলে আসবে। তাহলে খ পাবে কত টাকা, 40,000 টাকা। ঠিক আছে, এরপরে যাই। নিশ্চয়তা ঠিক রাখতে ক কত টাকা দিবে? তো ক কত টাকা দিবে সেটা তো আসলে প্রশ্নে আমাদের এখানে একটু মিসিং আছে নাকি? আচ্ছা, তাহলে এখানে মনে হয় গয়ের কথা বলেছে। হ্যাঁ, এখানে সম্ভবত গয়ের কথা বলেছে। গ কত টাকা পাবে, গ কমপক্ষে 25,000 টাকা পাবে এটা বলেছে আমাদেরকে। তাহলে গ যদি 25,000 টাকা পাই, তাহলে আগে দেখি যে গ অ্যাকচুয়ালি এখন পাচ্ছে কত, 1,20,000 টাকা যে আমার মুনাফা, এই মুনাফা থেকে গয়ের মানটা কত দেখি তো। গয়ের মান হচ্ছে আমাদের, প্রশ্ন কই, গয়ের মান হচ্ছে 1/6। গয়ের মান কত, গয়ের মান হচ্ছে 1/6। 1/6 যদি করি, তাহলে আমরা গ পাচ্ছে কত টাকা, গ পাচ্ছে 20,000 টাকা। কিন্তু নিশ্চয়তা অনুসারে গ কত পাবে, নিশ্চয়তা অনুসারে গ কত পাবে, গ কিন্তু পাবে 25,000 টাকা। ঠিক আছে, কিন্তু গ পাচ্ছে কত, 20,000 টাকা। তাহলে নিশ্চয়তাটা দিয়েছে কে, নিশ্চয়তা দিয়েছে ক। তাহলে ক দিবে কত বলেন তো, ক দিবে কত, গ এখন পাচ্ছে হচ্ছে 20,000 টাকা। ক নিশ্চয়তা দিয়েছে যে তুমি 25,000 টাকা পাবা, তাহলে নিশ্চয়তা যা দিয়েছি তার চেয়ে কম পাচ্ছে। কত কম পাচ্ছে ভাইয়া, 5,000 টাকা। এই 5,000 টাকা কে দিবে, এই 5,000 টাকা ক দিবে। তাহলে লাভের নিশ্চয়তা ঠিক রাখতে ক ব্যক্তিগত ভাবে গকে কত দিবে, 5,000 টাকা দিবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। 43 নম্বরটার ঘটনা হচ্ছে এটা। এরপরে যাই।
আচ্ছা, লাভ লোকসান বন্টনের এই নতুন অনুপাত গতদিন শিখাইছিলাম, মনে আছে? এবিসি এর নতুন অনুপাত কত? এটা গতদিন শিখাইছিলাম না আপনাদের? মনে পড়ে? প্রথমে যে ভগ্নাংশ দেয়া আছে এটার কি বিয়োগফল বের করতে হবে। তাহলে 5 - 1 বিয়োগফল বের করলে কত হয়? 4 হয়, রাইট? এবার এই যে বিয়োগফলটা পেলাম, এটা দিয়ে পুরাতন যে অনুপাতগুলো ছিল, এর যে অনুপাত, এর অনুপাত কত ছিল? 3। 3 দিয়ে 4কে গুণ করতে হবে, 3 4 কত? 12। বিয়ের অনুপাত ছিল কত? 2। এই যে 2, এই 2 দিয়ে এই বিয়োগফলকে গুণ করতে হবে, 4 দুগুণে 8 হইল। এবার এই পুরাতন দুইটা অনুপাতের যোগ করতে হবে, 3 আর 2 কত হয়? 5 হয় না? তাহলে এই 3 আর 2 যোগ করব, করে এটাকে গুণ দিব কি দিয়ে? তারা 5 ভাগের 1 অংশ দিয়ে সিকে নিয়ে আসছে। 5 ভাগের কত অংশ পাবে? 1 অংশ। তো ওই যে মাথার উপরে যেটা থাকে লব, যেটাকে বলি 1, এই 1 কে গুণ করব আমরা, ঠিক আছে? তাহলে উত্তর বের হয়ে চলে আসবে। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে 5 1 কত? 5। তাহলে এবিসি এর অনুপাত কত হইলো বলেন তো? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এ বি আর সি, একজনের 12, 8 আর সি এর হচ্ছে 5। তাহলে উত্তর হচ্ছে 12 8 5। সরি, এটা না, এই যে 12 8 5। ঠিক আছে, এটা ডিটেল কিন্তু সেই ক্লাসে আমি শিখাইছিলাম আপনাদেরকে, মনে পড়ে? পরে যাই। অনির সমাপনী মূলধনের পরিমাণ কত? তাহলে সমাপনী মূলধন আমরা কিভাবে বের করা শিখেছি? কার? অনি। এই যে অনি, অনির প্রারম্ভিক মূলধন আছে কত? 2 লাখ টাকা। প্রত্যেকে যেহেতু 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে অনির প্রারম্ভিক মূলধন ছিল কত টাকা? 2 লাখ টাকা। এর সাথে আমরা যোগ করব কাকে বলেন তো? এর সাথে আমরা যোগ করব হচ্ছে অংশীদাররা একটা ব্যবসা থেকে যা যা পায় সেগুলোকে যোগ করব। কি পাই? বেতন পাই, মূলধনের সুদ পাই, মুনাফার অংশ পাই, কমিশন পাই, এগুলোকে যোগ করব, তাই না? তাহলে সে অনুযায়ী আমাদের এই প্রশ্নে কি আছে? বেতন আছে, মূলধনের সুদ আছে, মুনাফার অংশ আছে, ইয়েস। শুধুমাত্র এই যে নিট মুনাফা আছে কত? 72,000 টাকা। তারা এটা ভাগ করে নেয় কিভাবে? 3-2-1 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে 3-2-1 অনুপাতে যদি ভাগ করে 72,000 টাকা, আমাকে বের করতে বলেছে কার? অনির সমাপনী মূলধন বের করতে বলেছে। তাহলে অনির মুনাফার অংশটা কত হবে সেটা বের করতে হবে। যেহেতু মুনাফা দেয়া আছে, তার মানে আমরা অনির মুনাফার অংশটা পাবো। তাহলে এই যে 72,000 টাকা, এর মধ্যে অনি পাবে কত ভাগ? 3 ভাগ। তাহলে ওপরে 3, আর 3 আর 2 5 আর 1 6, 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দিয়ে 72কে কাটলে কয়বার যায়? 12 বার যায়। 12,000কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 12 36,000 টাকা। তাহলে এখানে আমরা অনির মুনাফার অংশ কত? 36,000 টাকা যদি আমরা যোগ করে দিই। প্রশ্নে উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ যদি থাকে বিয়োগ করতে হয়। তো এগুলো কিচ্ছু যেহেতু নাই, তাহলে 2 লাখ আর 36,000 যোগ করলে আমাদের কত হবে? 2,36,000 টাকা। এই 2,36,000 টাকায় হচ্ছে আমার সমাপনী মূলধন। কি হবে ভাইয়া? এটাই হচ্ছে আমার সমাপনী মূলধন। তাহলে উত্তর ডি। ক্লিয়ার সবাই? ক্লাস তো কেউ করছেন না, ক্লাস শেষ করে দিতে হবে। নগদ উত্তোলনের উপরে সুদ অংশীদারি কারবারে কি প্রভাব ফেলবে? উত্তোলনের সুদ না, উত্তোলনের উপরে সুদ কি? উত্তোলনের সুদ নিট মুনাফাকে বাড়িয়ে দিবে, তাই না? উত্তোলনের সুদ আমাদের কি করবে বলেন তো? নিট মুনাফাকে বাড়িয়ে দিবে, রাইট? আচ্ছা, উত্তোলনের সুদ যেহেতু আয় হিসাব, সেজন্য নিট মুনাফা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যদি যাই, বলেছে অংশীদার কর্তৃক কারবার হতে পণ্য উত্তোলনের উপরে সুদ। আমরা জানি পণ্য উত্তোলনের উপরে কি সুদ ধরা যায়? সুদ ধরা যায় না, সেজন্য উত্তর হবে 0% হারে সুদ ধার্য করা হয়। বোঝা গেছে? উত্তর হবে 0% হারে সুদ ধার্য করা হয়। ক্লিয়ার? যেহেতু সুদ ধার্য করা যায় না, সে কারণে 0%। আচ্ছা, ম্যানেজার কমিশন, এই যে দেখেন আবার কমিশন। ম্যানেজার কমিশন পরবর্তী নিট মুনাফার উপরে 5% কমিশন পাবে। কি বলেছে? পরবর্তী বলেছে না? তাহলে পরবর্তী বললে আমার কাজ কি হবে? 5,25,000 টাকা গুণন কত পার্সেন্ট? 5%। তাহলে ওপরে 5, নিচে 105। এটা করে যা হবে সেটাই হচ্ছে আমার উত্তর, তাই না ভাইয়া? পরবর্তী নিট মুনাফার উপরে কমিশন ধরতে বলেছে না? তাহলে আমাদের কাজ কি হবে? মুনাফা 5 আর নিচে কত? 105। ঠিক আছে? আর পূর্ববর্তী বললে সরাসরি 5% করলে আমরা উত্তর পেয়ে যেতাম। প্রতি 2 মাস পর পর উত্তোলন করে। এই 2 মাস পর পর যদি উত্তোলন করে, তাহলে উত্তোলনের উপরে কত মাসের সুদ ধরতে হয় আপনারা জানেন?
2 মাস পর পর যদি উত্তোলন করে, কে বলতে পারে বলেন তো? 2 মাস পর পর যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের উপরে কত পার্সেন্ট সুদ ধরতে হয়, কে বলতে পারে দেখি? মনে আছে? 2 মাস পর পর যদি উত্তোলন করে, তাহলে আমি উত্তোলন করছি কত টাকা? 2000 টাকা। প্রতি 2 মাস পর পর এত টাকা উত্তোলন করলে কত টাকা হবে? আচ্ছা, উত্তোলনের সুদের হারই তো দেয়া নাই। উত্তোলনের সুদের হার কি দেয়া আছে প্রশ্নে? কত পার্সেন্ট উত্তোলনের সুদ পাবে সেটা তো বলা নাই। তো 2 মাস পর পর যদি উত্তোলন করে, হ্যাঁ 2 মাস পর পর উত্তোলন করলে কি হয় বলেন তো? 2 মাস পর পর উত্তোলন করলে আমাদের 1.5 মাসের সুদ ধরতে হয় না, তাই না? কিন্তু এখানে উত্তোলনের সুদের তো পার্সেন্টেজটাই দেয়া নাই। উত্তোলনের সুদের একটা পার্সেন্টেজ দেয়া থাকবে না? সেটাই তো মিসিং প্রশ্নে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে আমরা কি করে করতাম? সাপোজ 2000 টাকা উত্তোলন করছে না, সাপোজ ধরেন 10% করে দেওয়া আছে, তাহলে 10% গুণন 1.5 করলে আমরা পেয়ে যেতাম, তাই না? তাহলে প্রতি 2 মাস পর পর উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হয়? 1.5 মাসের সুদ ধরতে হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, 1.5% না, 1.5 মাসের সুদ ধরতে হয়। আর যদি বলে 3 মাস পর পর উত্তোলন করেছে, কয় মাস? 3 মাস পর পর উত্তোলন। এই 3 মাস পর পর উত্তোলন বললে কি হয় বলেন তো? 3 মাস পর পর উত্তোলন করলে 2.5 মাসের সুদ ধরতে হয়, তাই না? আচ্ছা, তো সামহাও এই প্রশ্নে পার্সেন্টেজটা মিসিং হয়েছে হয়তো বা, এটা করে আপনারা দেখবেন। আমি 10% দিয়ে করে দেখাইলাম, যদি যে পার্সেন্ট দিয়ে আছে আপনারা করে দেখবেন। আচ্ছা, রকি একটি অংশীদারি কারবারের অংশীদার, সে কারবারে প্রতি মাসে 5% হারে এত টাকা করে উত্তোলন করে। প্রতি মাসে উত্তোলন করে, কিন্তু প্রতি মাসের কখন সে উত্তোলন করে কিছু বলেছে? শুরুতে, শেষে, মাঝামাঝি বলেছে? কিচ্ছু বলেনি। তো কিছু না বললে আমাকে 6 মাসের সুদ ধরতে হবে। তো প্রতি মাসে আমার 4000 টাকা উত্তোলন করছে, 5% হারে 6 মাসের সুদ ধরবো, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে 4000 টাকার 5% কত টাকা হয় বলেন তো? 4000 টাকার 5% হচ্ছে আমাদের কত টাকা হয়? 200 টাকা, তাই না? এই 200 টাকাকে আমরা 6 মাস দিয়ে গুণ করলে 6 দুগুণে 1200 টাকা। কত হবে? 1200 টাকা। তাহলে উত্তোলনের সুদের পরিমাণ হবে 1200 টাকা। এই উত্তোলনের সুদ থেকে মাস্ট একটা এমসিকিউ প্রশ্ন আপনি অংশীদারি থেকে পাবেন। পরে যাই, পরে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক দিয়েছে। উদ্দীপক থেকে কি জিজ্ঞাসা করছে? 1 বছরে উত্তোলনের পরিমাণ কত? এগুলো করাবো না, এগুলো পারবেন আপনারা। উত্তোলন কত করেছে এটা করাবো না। বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত? এটা করাইতে পারি। দেখি ঋণের সুদের পরিমাণ কত জানতে চেয়েছে। দেখেন, 31শে ডিসেম্বর তারিখে কমলের ঋণ হিসাব ছিল কত? 50,000 টাকা। ওই বছরে 1 জুলাই তারিখে সে 10,000 টাকা ঋণ পরিশোধ করে। তাহলে সুদের হার কত? দেখেন, 31শে ডিসেম্বর তারিখে তার ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল 50,000 টাকা। 31শে ডিসেম্বর মানে কি? বছরের শেষ দিন। বছরের শেষ দিন তার ঋণ ছিল কত? 50,000 টাকা। এটার মানে কি? সারা বছরেই তার 50,000 টাকা ঋণ ছিল। বছরের শেষ দিন ছিল মানে কি? তার সারা বছরেই এত টাকাই ঋণ ছিল, কত? 50,000 টাকা। তার মানে এই 50,000 টাকার উপরে আমাকে কি করতে হবে? 1 বছরের সুদ ধরতে হবে 10% হারে। তাহলে কত টাকা সুদ হয়? 5,000 টাকা হয়। হ্যাঁ, এবার বলেছে ওই বছরের 1 জুলাই তারিখে সে 10,000 টাকা ঋণ পরিশোধ করেছে। ভাই, ঋণটা সে পরিশোধ করেছে 1 জুলাই তারিখে, কিন্তু 30 জুন তারিখ পর্যন্ত তার কাছে ঋণটা ছিল না। 1 জুলাই তারিখে সে 10,000 টাকা ঋণ পরিশোধ করে দিয়েছে, কিন্তু ঋণটা তো তার কাছে 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত ছিল না। এই 6 মাস তো তার কাছে ঋণটা ছিল। 1 তারিখে সে পরিশোধ করেছে, 30 জুন পর্যন্ত যেহেতু তার কাছে ঋণটা ছিল, সে 30 জুন পর্যন্ত তাকে সুদ দিতে হবে। 6 মাসের তাকে সুদ দিতে হবে। তাহলে 10,000 টাকার 10% 6 মাসের সুদ দিবে সে, 6/12। তাহলে কত হয়? 1000। 1000-এর অর্ধেক হচ্ছে 500 টাকা। তাহলে এখন আমাকে জিজ্ঞাসা করেছে সুদের পরিমাণ কত, তাই না? ওই বছরে তার সুদের পরিমাণ কত? এই যে বছরের শেষে ঋণের সুদের পরিমাণ কত? তাহলে ঋণের মোট সুদের পরিমাণ কত? 5,000 আর 500, তার মানে 5,500 টাকা। ঠিক আছে, 5,500 টাকা। উত্তর গ নম্বর। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? সবাই কি বুঝতে পেরেছি? এটা একটু কষ্ট করে বলেন তো, এটা আমরা বুঝছি কিনা? ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, অনেক পোলাপান বুঝবে না এটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রারম্ভিক মূলধন, এবার প্রারম্ভিক মূলধন বের করতে বলেছে। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট।
কিন্তু এই প্রশ্নে কামাল লোটাস, তাই না, 1,80,000 টাকা। আচ্ছা, বছর শেষে নিট লাভ ছিল এত টাকা, বছর শেষে তাদের মূলধনের জের এত টাকা। এই প্রশ্নটা দেখেন, বছর শেষে মূলধনের জের যথাক্রমে 1,00,000 টাকা ও কামাল লোটাসের প্রারম্ভিক মূলধন কত? তাদের মূলধনের জের 1,00,000 টাকা, যথাক্রমে 1,00,000 টাকা, তার মানে কামালের মূলধনের জের এটা হচ্ছে কামালের মূলধনের জের, কিন্তু লোটাসের মূলধনের জেরটা প্রশ্নে মিসিং আছে। হ্যাঁ, এই ছেলে এত মিসিং করে, এভাবে প্রশ্ন তুলতে অনেক মিসিং করে। লাস্টের দিন আমি বলেছি যে 3 বার করে রিভিশন দিতে। তো এই প্রশ্নে যাই হোক, প্রশ্নে মিসিং আছে। হ্যাঁ, শুধুমাত্র কামালেরটা দেয়া আছে। কামালেরটা যেহেতু দেয়া আছে, আমরা কামালেরটা নিয়ে সলভ করি, তাহলে আপনারা লোটাসেরটাও পারবেন। আমরা সবসময় দেখেছি প্রশ্নে প্রারম্ভিক মূলধন দেয়া থাকতো, সমাপনী মূলধন বের করতে বলতো, তাই না? তো এই প্রশ্নে আমাদের সমাপনী মূলধন দিয়ে দিয়েছে। দেখেন, বছর শেষে তাদের মূলধনের জের 1,00,000 টাকা, তার মানে সমাপনী মূলধন দেয়া আছে কত? 1,00,000 টাকা। এখন এই সমাপনী মূলধন থেকে আপনি অংশীদাররা যে জিনিসগুলো পায় সেগুলোকে বিয়োগ করব। প্রারম্ভিক মূলধনের সাথে প্রাপ্তিগুলোকে যোগ করতাম না, সেই কারণে সমাপনী মূলধনের থেকে এখন প্রাপ্তিগুলোকে বাদ দিতে হবে। তো অংশীদাররা কি পায়? বেতন পায়, মুনাফার অংশ পায়, মূলধনের সুদ পায়, এগুলো সমাপনী মূলধন থেকে মাইনাস করতে হবে। তাহলে এই প্রশ্ন ঘুরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে কি আছে, শুধুমাত্র আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে লোটাসের মূলধন 1,80,000 টাকা, এই টাকাটা এখানে না যেয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একজনের ছিল 1,00,000 আর একজনের ছিল 1,80,000 টাকা। এবার অঙ্ক হবে, নেন। তো এখান থেকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি কি আছে, মুনাফার অংশ আছে। তো সমাপনী মূলধন থেকে মুনাফার অংশকে কি করতে হয়? মাইনাস করতে হয়। এখন আমার মুনাফা হয়েছে কত? 24,000 টাকা। তাহলে এই যে 24,000 টাকা মুনাফা হইলো, এই মুনাফার মধ্যে তারা 2:1 অনুপাতে ভাগ করে নিবে। তাহলে 2 আর 1 3, এই 3-এর মধ্যে 2 অংশ পাবে কে? 2 অংশ পাবে হচ্ছে কামাল। তাহলে কামালের ভাগ কত? 3 8 24, 8 2 16, কামালের ভাগ হচ্ছে 16,000 টাকা। লোটাসের ভাগ কত? 24,000 টাকা, সে পাবে 1 অংশ। তাহলে 3 8 24, 8 1 8, তার মানে লোটাসের অংশ হচ্ছে 8,000 টাকা। আর কিছু আছে? আর কিছু নাই। যদি বেতন থাকতো, বেতনও সমাপনী মূলধন থেকে বাদ যাইতো, তাই না? যদি উত্তোলন থাকতো, উত্তোলন কিন্তু আবার যোগ হইতো, উত্তোলনের সুদ থাকলে সেটাও যোগ হইতো। মানে উল্টা কাজ করতে হবে। প্রারম্ভিকের সাথে আমরা যা করতাম, সমাপনীর সাথে উল্টা করব আমরা। তাহলে আর যেহেতু কিছু নাই, তাহলে এটা ক্যালকুলেট করি। 1,00,000 থেকে 16,000 বাদ দিলে থাকে 84,000 টাকা। এটা হচ্ছে কামালের সমাপনী, সরি, কামালের প্রারম্ভিক মূলধন। আর লোটাসের হবে 1,80,000 থেকে 8,000 বাদ দিলে 1,72,000 টাকা, তাই না? তাহলে এটাই উত্তর আমার। একজনের 84, একজনের 72। এই যে এখানেও ভুল করেছে। হ্যাঁ, এই যে এটা উত্তর হবে 84,000 আর 1,72,000। এই প্রশ্নটা আপনাদের অ্যাডমিশন টেস্টেও আসছে, এইচএসসি পরীক্ষাতেও আসছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11-12 সেশনে ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। আর এটা আপনাদের বোর্ড পরীক্ষাও আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? একদম হুবহু কামাল লোটাস দিয়ে আসছে। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি সবাই? ভাইয়া বলেন তো। এখানে একটু মিসিং ছিল। প্রশ্নটা হবে 2:1 অনুপাতে মুনাফা বন্টন করে। কারবারের মুনাফা ছিল 24,000 টাকা, তাদের মূলধন ছিল যথাক্রমে 1,00,000 টাকা ও 1,80,000 টাকা। তাহলে কামাল লোটাসের প্রারম্ভিক মূলধন কত? প্রশ্নটার মানে মেসেজটা মিসিং আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যে প্রশ্নগুলো আমাদের সলভ করতে বাকি ছিল আমি সলভ করে দিলাম সবগুলো, ঠিক আছে? আর আজকে নগদ প্রবাহ বিবরণীর যে এমসিকিউটা, সেই এমসিকিউ আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এই সপ্তাহে আরো 2-1টা ক্লাস করব, জানিয়ে দিব কবে আমাদের ক্লাসগুলো হবে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।